কিন্তু জীবনটা হঠাৎ ওলটপালট হয়ে যায় আমি যখন ক্লাস 11-এ পড়ি। বাবাকে প্রচণ্ডভাবে মারধর করেছিলেন। তখন বাবার ওই কষ্টটা আর আমার মায়ের চোখের জল, তখন আমাকে মনে করেছিল যে আমি এমন একটা চাকরি নেব যেটাতে আমি তাদেরকে নিরাপত্তা দিতে পারবো। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, কারণ সংখ্যায় যেহেতু মেয়েরা কম ছিল। কবিতার একটা লাইন ছিল যে আগেকার দিনের মেয়েরা বলতেন, আমি নারী, তোমায় ছাড়া কি বাঁচতে পারি। আর এখন আমরা যারা আছি তারা আমরা কি বলবো, আমি নারী, আমি একাই সব পারি। আমি যতদিন চাকরি করেছি আমি ততদিন আমি ওই পোশাকটাকে খুব সম্মান দিয়ে এসেছি। কিন্তু চাকরির লাইফে থেকে আমার কোনো দিন কোনো আসেনি, মনের মধ্যে কোনো দুঃখ আসেনি যে না আমি এটা পারছি না। ওটা আমার কাছে একদম মানে পুজোর মতো ছিল আর কি। ওটা করতে হয়। আর এই চাকরিতে হোক, যে কোনো জায়গাতেই হোক, মেয়েদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হলে পরে অনেকটা সংগ্রাম করতে হয়। মহিলা থানা যখন তৈরি হলো তখন কিন্তু অনেকে এর ব্যাপারে নানা রকমের মন্তব্য করে থাকে, অনেক কথা বলে থাকে। কিন্তু আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে এটা কিন্তু মেয়েদেরকে ওই স্বাধীনভাবে কাজ করার একটা জায়গা দিয়েছে। একটা কথা খুব ভালো বলেছিলেন আমার একজন সাহেব ছিলেন, যে মানুষ হয়তো চাকরি করতে গিয়ে তুমি ভালো অফিসার হতে পারবে বা লোকে বলবে তুমি ভালো ইনভেস্টিগেশন করেছো, কেসের পানিশমেন্ট হবে, কিন্তু ভালো মানুষ হওয়াটা সবচেয়ে শক্তের ব্যাপার। আপনি কি আমার মেয়ের বিয়ে দেওয়ার দায়িত্ব নেবেন আজকে যদি বিয়েটা বন্ধ করে দেন? ভিন রাজ্যে গিয়ে কিছু মেয়েদেরকে উদ্ধার করেছিলেন। তাহলে আমি যেখানে ছিলাম, আমি যেমনভাবে ছিলাম, কথাটা এরকম, আমি যেমনভাবে ছিলাম আমাকে ঠিক সেই জায়গায় ফিরিয়ে দিতে পারবেন তো? এর কোনো উত্তর আমাদের কাছে থাকে না। ওটা বড় হওয়ার সুযোগ দিন, কারণ এটা যদি দেওয়া যায় তাহলে হয়তো ওরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে পরবর্তীকালে। লাখো লাখো বন্ধু না থাকলে এখন আর হয় না, কারো সম্মান থাকে না। তো এইটা কিন্তু অনেকটা ইয়ে করে দিয়েছে, মানে মানুষের ক্ষতি করে দিয়েছে। পুলিশদেরকে কোথাও বেশি রুল করে রুলিং পলিটিশিয়ানরা। ওর ওই বোধটাই নেই যে ওটা ক্রাইম আমি যেটা করেছি। রাস্তায় বেরোলে খাকি পরা পুলিশ তো আমাদের চোখেই পড়ে, কিন্তু ওই খাকির পেছনে মানুষগুলোর জীবনের গল্পটা কীরকম সেটা আমাদের জীবনে অদেখাই রয়ে যায়। চলুন আজ সমস্ত প্রোটোকলের ঊর্ধ্বে গিয়ে, নিয়ম শৃঙ্খলা আইনের ঊর্ধ্বে গিয়ে এমনই একটা মানুষের সঙ্গে কথা বলি। নমস্কার, আমি সোমা ঘোষ, আপনাদের সকলকে স্বাগত আর্টচালায়, পাওয়ার্ড বাই দ্য ডিজাইন ওয়ার্ল্ড। আর আজ আমাদের আর্টচালায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রাক্তন ইন্সপেক্টর বনানী রয়। নমস্কার বনানীদি। নমস্কার। কেমন আছেন বলুন? চলে যাচ্ছে। বাহ, কেমন লাগছে এখানে এসে? এখানে এসে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কারণ অনেক কথা তো আমাদের থাকে যেগুলো আমরা সব জায়গায় বলতে পারি না, বা আইনের মধ্যে থেকে যখন চাকরি করি বা কাজ করি সেই সমস্ত কথাগুলো বলতে পারি না। নিজেদের ভেতরকার কিছু কথা থাকে সেগুলো বলতে পারি না। সেরকম একটা প্ল্যাটফর্ম, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। বেশ, আমাদের গল্প শুরু করার আগে আমরা জানতে চাইবো যে অনেক তো চাকরির অপশান থাকে, 9 to 5 সেফ সিকিওর জব থাকে, কেন পুলিশ পুলিশ বাহিনীকেই আপনি কেন বেছে নিলেন? এর পেছনে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, নাকি কোনো একটা বিশেষ উদ্দেশ্য আপনাকে আরও উদ্বুদ্ধ করেছিল যে এই পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার জন্য? না, একদম ছোটোতে যেটা ছিল সেটা যখন স্কুলে পড়তাম তখন স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদেরকে দেখে মোটামুটিভাবে ঠিক ওই লাইনটাকেই ভালো লাগতো। মনে হতো বড় হলে এরকম একটা কাজ যদি আমি করতে পারি তাহলে ভালো লাগবে। কিন্তু জীবনটা হঠাৎ ওলটপালট হয়ে যায় আমি যখন ক্লাস 11-এ পড়ি। তখন আমাদের বীরভূমের পারুলিয়া গ্রামে আমাদের বাড়ি। সেই বাড়িতে হঠাৎ একদিন রাত্রেবেলায় ডাকাতি পড়ে, এবং সেই ডাকাত মানে জিনিসপত্র সমস্ত তো নিয়ে গেছিলই, তারপরে আমার বাবাকে প্রচণ্ডভাবে মারধর করেছিলেন। এবং আপনারা দেখবেন যে একটু মানে মেয়েদের সঙ্গে হয়তো বাবাদের সম্পর্ক একটু বেশি ভালো থাকে। আমিও আমার বাবাকে খুব ভালোবাসতাম। তো তখন বাবার ওই কষ্টটা আর আমার মায়ের চোখের জল, তখন আমাকে মনে করেছিল যে আমি এমন একটা চাকরি নেব যেটাতে আমি তাদেরকে নিরাপত্তা দিতে পারবো। সেই ভেবেই পরে ডিসিশান নিই। আমি যখন ধরুন সিউড়ি থেকে বিদ্যাসাগর কলেজে ভর্তি হই, তখন আমি এনসিসিতে জয়েন করি। এনসিসির আমি এ সার্টিফিকেট বি সার্টিফিকেট দুটোই কমপ্লিট করেছিলাম। তারপরে আবার পরিস্থিতি একটু অন্যরকম হয়, একটা চাকরিটা তখন খুব প্রয়োজন হয়ে পড়ে।
সেরকম পরিস্থিতিতে আমরা যখন চাকরি করি, আমি বলি আপনাকে, যখন 90-89 সালের কথা, তখন তো এক্সচেঞ্জ মারফত চাকরিটা পাওয়া যেত। তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে প্রথমেই কিন্তু আমি একটা ওই মাস্টারির কলই পেয়েছিলাম একটা স্কুলে। এবং সেখানে সেই সময় আমার ফ্যামিলিতেও খুব প্রয়োজন ছিল। আমার 3টে ভাই ছোট ছোট ছিল, মা বাবাকে দেখার ব্যাপার ছিল, চাকরিটা খুব দরকার ছিল তখন আমার। সেই অবস্থায় আমি পরীক্ষাটা দিয়েছিলাম এবং পরীক্ষা খুব ভালো দিয়েছিলাম, এবং আমার মনেও হয়েছিল, আমি শিওর ছিলাম যে চাকরিটা আমি পাবো। সেরকমভাবে আমি মানসিকভাবে প্রস্তুতিও নিয়েছিলাম। তারপর যাই হোক, কোনো একটা অজ্ঞাত কারণে সেই চাকরিটা আমার হয় না, এবং সেইটা খবরটা পাওয়ার পরের থেকে আমি খুব মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এবং ঠিক তার 7 দিন পরেই আমি এই লেডি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের চাকরির জন্য আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কল পাই, এবং তখন আমি সমস্ত কিছু দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম যাতে আমি এই চাকরিটা করতে পারি। এবং এই সেই চাকরিটা পাওয়ার পরের থেকে, চাকরিটা যেহেতু আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে, বোধহয় আমি যা আজকে দাঁড়িয়ে আছি সেটা সেই চাকরিটাই আমাকে দিয়েছে। এবং সেই তারপরের থেকে সেটাকেই ভালোবেসে একদম নিজের মতন করে সারা জীবন সেইভাবেই চাকরি করে গেছি। যখন প্রথম চাকরি পেলেন বাবা মায়ের অনুভূতি কেমন ছিল? ওই দিকেটা ধরুন একদম গ্রামের দিকে বাড়িতে প্রথম দিকে মেয়ে পুলিশে চাকরি করছে, এটা একটা অনেকে কীরকমভাবে ভাবতে পারছিল না। কিন্তু আমার ফ্যামিলির দিক থেকে আমার বাবা যদিও খুব শান্ত মানুষ ছিলেন, কিন্তু আমার মা খুব শক্ত ছিলেন। আর আমার বাড়ির থেকে আমার এক জ্যাঠামশাই আর একজন পিসিমণি, যারা আমরা একসাথে থাকতাম, তাদের অনেকটা অনুপ্রেরণা ছিল। আর আমার মায়ের মা যিনি ছিলেন, আমার দিদা বলা যায়, তো সেই দিদারও কিন্তু খুব উৎসাহ ছিল এই চাকরির ব্যাপারে। ফ্যামিলি থেকে কাজ করার জন্য আমি যথেষ্ট উৎসাহ পেয়েছি। আপনার ফ্যামিলিতে প্রথম ডিফেন্সে আপনি এসেছেন? হ্যাঁ, আমার ফ্যামিলিতে প্রথম আমি এই চাকরিতে এসেছি। বাহ! আহ, যে সময়ে আপনি চাকরিতে এসেছিলেন অনেক পুরনো, সে সময় তো মেয়েদের পুলিশে আসাটা একটা বিশাল ব্যাপার। ওটা একটা অদ্ভুত ব্যাপার ছিল আর কি। চাকরি করতে এসে আমরা তখন দেখেছিলাম যে আমাদের ডিপার্টমেন্টেও তখন মেয়েরা খুব কম সংখ্যায় চাকরিতে জয়েন করছে, এবং তখন ওই অবস্থায় চাকরি করতে এসে ট্রেনিং করে তারপরে চাকরিতে এসে জয়েন করে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, কারণ সংখ্যায় যেহেতু মেয়েরা কম ছিল। তারপরে আমাদের সমাজ ব্যবস্থাটা তো এখন পাল্টে গেছে। এখন আমরা যে দৃষ্টিতে সবাইকে দেখছি, এখন মেয়েদের অনেক বড় বড় পোস্টে মেয়েরা চাকরি করছে, এমনকি আমাদের পুলিশ ডিপার্টমেন্টেও যেগুলো আমরা ভাবতে পারি না সেই সমস্ত পোস্টেও কিন্তু মেয়েদেরকে দেওয়া হচ্ছে, যেটা আমরা তখনকার দিনে চিন্তা করতে পারিনি। কারণ আমাদেরকে নিয়ে চাকরি করে কোথায় কোনো অফিসে পোস্টিং দেওয়া হবে, কি বাইরে যেতে গেলে মেয়ে তো পারবে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদেরকে। কিন্তু আমার মনের মধ্যে ওই একটা জেদ ছিল যে আমরাই পারবো, না পারার কিছু নেই। আমার যদি নিজের ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, তাহলে আমি নিশ্চয়ই পারবো। আমি প্রতিটা জায়গাতেই ওই একটা কথা ওই জন্যে বলি যে পুরনো যখন আমরা শুরু করেছিলাম তখন একটা কবিতার লাইন ছিল, কবিতা খুব ভালোবাসি, কবিতার একটা লাইন ছিল যে আগেকার দিনের মেয়েরা বলতেন, আমি নারী, তোমায় ছাড়া কি বাঁচতে পারি। আর এখন আমরা যারা আছি তারা আমরা কি বলবো, আমি নারী, আমি একাই সব পারি। আহ, আপনাদের ট্রেনিং পিরিয়ডে আপনাদের কি কি শেখানো হয়েছে? ট্রেনিং পিরিয়ডে যেমন ছেলেদের যেমন ট্রেনিং হয় সেরকম সমস্ত কিছুই, প্যারেড, পিটি, তারপর রান, ওখানে তো সাইকেল চালানো শেখানো, মোটর সাইকেল চালানো শেখানো, সাঁতার শেখানো, তারপরে এই সমস্তগুলো আমাদেরকে শেখানো হতো। তারপরে তার সঙ্গে সঙ্গে আইনের ক্লাস, পড়াশোনা, এই সমস্তগুলো করানো হতো। শরীরটাকে মজবুত করে তৈরি করার জন্য যা যা দরকার হয় সেই সমস্ত কিছু ট্রেনিংই কিন্তু যেমনভাবে ছেলেদের করানো হয় ঠিক সেরকমভাবেই আমাদেরকেও করতে হচ্ছে। শারীরিক শারীরিকভাবে তো মজবুত ট্রেনিংয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের চাকরি তো মানসিকভাবেও একটা মজবুতির দরকার পড়ে। এইটা খুব দরকার। শরীরটা যেমন পরিশ্রম করার জন্য দরকার, তেমনি যে সমস্ত পরিস্থিতি আমাদেরকে ফেস করতে হয়, কোনোটাই তো আমরা আগে থেকে বুঝতে পারি না। যেমন ওটা কেসে তদন্তে বলুন, কি একটা ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে বলুন, বাইরে যাবার আগে তো আমরা বুঝতে পারি না যে অবস্থাটা কীরকম জায়গায় আছে, কি হবে। কাজেই এই মানসিক জোরটা কিন্তু খুব দরকার, এবং সেইটা মোটামুটিভাবে যেমন নিজেকে কিছুটা করতে হবে, তেমনি আমি ডিপার্টমেন্টে যে সমস্ত সুপিরিয়রদের সঙ্গে চাকরি করেছি, আমি তাদের কাছ থেকে কিন্তু অনেক হেল্প পেয়েছি এই ব্যাপারে, নিজেকে তৈরি করার ব্যাপারে। আমার তখনকার যে সমস্ত সুপিরিয়ররা ছিল তাদের কাছ থেকে কিন্তু আমি অনেক হেল্প পেয়েছি। আমরা এই মাইন্ডসেটটাকে বা মাইন্ডটাকে আপনি কীভাবে ট্রেন করেছেন এটা নিয়ে একটু পরে কথা বলবো। তার আগে একটা কথা বলি, যখন আপনার ট্রেনিং শেষ হলো
খাঁকিটা যখন গায়ে পরলেন, কি মনে হলো? কি মানে অনুভূতি মানে হয়েছিল? সেটা একটা মানে বলা যাবে না যে আনন্দটা এত সুন্দর যে ওই যে বললাম প্রথম দিকে হয়তো একটা চাপা ইচ্ছা ছিল। তারপরে যখন মনে হয়েছিল যে এই পোশাকটা পরে শুধু মানে আমি আমার ফ্যামিলি নয়, আমি আরও অনেককে দিতে পারবো, নিরাপত্তা দিতে পারবো। তখন খুব, খুব ভালো লেগেছিল ওই পোশাকটার। আর সারা জীবন ধরে আমি যতদিন চাকরি করেছি, ওই 25-এর 31শে জানুয়ারি রিটায়ার করেছি। আমি যতদিন চাকরি করেছি আমি ততদিন আমি ওই পোশাকটাকে খুব সম্মান দিয়ে এসেছি। পোশাকটা পরলেই আপনা আপ দায়িত্ব বেড়ে যায়। পোশাকটা পরলেই দায়িত্বটা বেড়ে যায় আপনা আপনি। তখন মনে হয় তেমনি দায়িত্বটা যেমন বেড়ে যায়, তেমনি ঠিক ভিতরের একটা শক্তিও যেন চলে আসে কাজ করার জন্যে। একটা শক্তি যেন চলে আসে পোশাকটা পরলেই। একটা সিভিলে গেলাম, কিন্তু পোশাকটা পরে আবার যখন বাইরে বেরোলাম তখন যেন মনে হয় যে আমার মধ্যেকার ওই কাজ করার যে শক্তিটা, এটা অনেকটা বেড়ে গেছে। এই ট্রেনিং চলাকালীন কোনো মজার ঘটনার অভিজ্ঞতা আছে? ট্রেনিং চলাকালীন নানা ধরনের মজার অভিজ্ঞতাই থাকে আমাদের। ধরুন ছুটতে গিয়ে কেউ পড়ে গেছে, এরকম অবস্থা। আর সবথেকে আমার যেটা মানে আমি একটা আরও মজার গল্প বলি। গ্রামের দিকে বাড়ি ছিল তো, গাছে উঠতে পারতাম। ওখানে একটা খুব ভালো জামরুল গাছ ছিল। আর ওই জামরুল যেহেতু ওখানে ভীষণ কড়া নিয়মকানুনের মধ্যে চলতে হবে, সব ফলে সবাই হাত দিতে পারবে না। যখন ফল পাড়া হবে তখন সবাইকে ভাগ করে দেওয়া হবে। আর যেহেতু বারণ করছে তখন দেখবেন সেই কাজটা করতে খুব ইচ্ছে করে আর কি। ওনার দারুণ জামরুল গাছ ছিল, আর জামরুল দেখবেন একসাথে সব পেকে যায়, একদম সাদা হয়ে যায় পুরো। তো একদিন ওরকম বদমাইশি করে আমরা দেখেছিলাম যে প্রচুর জামরুল হয়ে আছে। তো জামরুল ওরকমভাবে পাড়তে শুরু করেছি, ওপরে গাছের ওপরে উঠে পড়েছি। তো গ্রামের দিকের মেয়ে, আমাদের অসুবিধে ছিল না গাছে চাপার। ওপরে দিয়ে দিয়েছি। ঠিক সেই সময় কেউ খবর পেয়ে গেছে আর কি, যে কী বলে, ওই আমাদের যিনি ছিলেন আর কি চার্জে, তিনি চলে এসেছেন। আমি নিচে থেকে সব দিয়ে দিয়েছি পেরে। সবাই দেখেছে যখন নিচে চলে এসেছে তখন তো যে যার দৌড়েও দেখেছে স্যার এসছেন, সবাই যে যার পালিয়ে গেছে। আমি নিচে থেকে কাউকে দেখতে পাচ্ছি না, তখন দেখছি স্যার দাঁড়িয়ে আছেন। তো স্যার তখন নিচে থেকে বলছেন, জামরুল খেয়ে সবাই পালিয়ে গেল, এবার তুই পাতাগুলো খেয়ে নিচে নাও। এইটা আমার খুব মনে আছে আর কি। মানে গাছে তুলে মই কেড়ে নিয়েছে। সেই রকম অবস্থা আর কি। কোনো ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এই ট্রেনিং চলাকালীন? না, ট্রেনিং চলাকালীন সেরকম কোনো ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয়নি। তবে একটাতে হয়েছিলাম যে আমাদের ওখানে তখন মানে ওইটা একটু ভয়ের হয়ে গেছিলো যে ওই করা হতো, পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো। ওটা ট্রেনিংয়ের একটা পার্ট ছিল আর কি, অনেক সময় বাক করতে গিয়ে। এবার ওখানে একটা ট্রেনিং পরিষ্কার, আমরা ছিলাম না, আমাদের অন্য আরও যারা অনেক ব্যাচ করে করে ট্রেনিং হয়তো। তো তখন ওই সেই পুরনো দেয়াল, তারপরে অনেক কিছু দিয়ে মানে শক্ত করা হতো। সমস্ত রকম ধরনের জিনিসের সঙ্গে তো তৈরি করে নেওয়া হতো যাতে তুমি কাজটা ভালো করে করতে পারো। ওরকমভাবে পরিষ্কার করতে গিয়ে ওই দেয়ালটা পড়ে গেছিলো, মানে কিছু মানে কিছু ওপরে, মানে ছেলের ওপরে। সেটা নিয়ে একটুখানি ঝামেলাও হয়েছিল, মিটে গেছিলো পরে। কিন্তু ওইটা তখন হঠাৎ একটা সেই মানে ভয়ের ব্যাপার হয়ে গেছিলো। তারপরে কাজ করতে গেলে যে আমরা এটা করতে যাবো, এটা যে আবার ঝামেলা হয়, ওইটা একটা মনে আছে ট্রেনিংয়ের ব্যাপারে। আচ্ছা, কখনো এই চাকরির জন্যই রিগ্রেটস ফিল হয়েছে? যে হয়তো আজকে এই চাকরিটা আছে বলে আমি এইগুলোতে পার্টিসিপেট করতে পারলাম না বা এটা করতে পারলাম না। এটা প্রথম দিকে একটুখানি দুঃখ ছিল, যে বলতাম পড়ানোর একটা ইচ্ছা ছিল, পারছিলাম না। তখন প্রথম দিকে এসে একটুখানি মনে হতো হয়তো যে এটা করলে পরে হয়তো এত ভালো হতো। কিন্তু পরবর্তীকালে আমি দেখেছি যে স্কোপ পেয়েছি কাজ করার, বা যত মানুষের সঙ্গে মেলামেশা করার, বা মানুষের ভালোবাসা কুড়োনোর, বা মানুষের ভালো করার যে স্কোপটা পেয়েছি, আমার মনে হয় অন্য কোনো চাকরিতে থাকলে আমি হয়তো এটা পেতাম না। কাজেই চাকরি নিয়ে আমার কোনো আফসোস নেই, আমি খুব খুশি এটাতে। বাহ! একটা পুলিশের ফ্যামিলির লাইফ কেমন হয়? কারণ সারাক্ষণই তো ডিউটি, তারপর বাড়ি গিয়ে একটু তো বিশ্রাম নিতেই হবে। আবার পুজো পার্বণে যেখানে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি ছুটি থাকে, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া, আপনাদের তো সেটা থাকে না। সেখানে পুজোর সময় ডিউটি দিতে হয়। তো একটা হেলদি হ্যাপি ফ্যামিলি বলতে যেটা বোঝায়, সেটা একজন পুলিশের সত্যিই কি হয়? না, এটা হয় না, এটা হয় না। আর এটা করতে গেলে পরে যেটা আমাদের করা দরকার, আমার নিজের মনে হয়েছে, সেটা প্রথম থেকেই ফ্যামিলিকে, মানে যে কাজটা করছে, আমি যেমন কাজ করছি, আমার ফ্যামিলির লোকদেরকে যেমন আমার বোঝানোর দায়িত্ব, তেমনি ফ্যামিলির লোকেদেরও কিন্তু যখন তারা এই কাজটা করতে আমাকে দিচ্ছে, তখন তাদেরও কিন্তু এটা একটা বোঝার দায়িত্বের মধ্যে পড়ে যে এই দিনটাতে আমি ইচ্ছা করলেই আসতে পারবো না, বাড়ির কারো অনুষ্ঠান সেটাতে আমি ইচ্ছে করলেই যেতে পারবো না, পুজো পার্বণে সবাই আনন্দ করে পুজো দেখবে, আমি দেখতে পারবো না। এগুলো মেনে নিতে হবে। আর মেনে নেওয়াটার একটাই হচ্ছে, সেটা হচ্ছে
অ্যাডজাস্ট করতে হবে সবাইকে, দুপক্ষ থেকে, ফ্যামিলিকেও করতে হবে, আর যে আছে তাকে সেটা বোঝাতে হবে যে আমি এই কাজের জন্য আছি, সেই কারণের জন্য আমি এটা করতে পারছি না। আর এই ব্যাপারে একটা সুবিধা আমার ছিল, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডও এই ডিপার্টমেন্টই আছেন, কাজেই আমার শ্বশুরমশাই ভীষণভাবে আমাকে হেল্প করতেন এই ব্যাপারে। কাজেই এই ব্যাপার নিয়ে আমার চাকরি ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয়নি। এটা আমি দেখেছি যে ডাক্তারের সাথে ডাক্তারেরই বিয়ে হয়, পুলিশের সাথে পুলিশের। মানে এটা বেশ একটা মানে আহ, জোটটা হয়তো এভাবেই তৈরি হয়েছে যে এরা দুজন বিয়ে করলে ফ্যামিলিটা ঠিকঠাক থাকবে। কাজটা কি হয়, একজন আরেকজন সম্পর্কে বোঝে, 24 ঘন্টার চাকরি তো। আমি রাত্রিবেলায় উঠে চলে যাচ্ছি, একটা সাধারণ মানুষ মনে করবে আমি সে ঘরে শুয়ে আছি, ঘুমোচ্ছে হয়তো, রাত্রিবেলায় কোনো কল এলো, আমাকে উঠে চলে যেতে হচ্ছে। এইটা যে জানে যে হ্যাঁ এই কাজটা আমাকে করতে হবে, এটা আমার কাজের পার্ট, সেখানে অসুবিধা হবে না। তা না হলে কিন্তু এটা অসুবিধা হবে, কারণ এখনো পর্যন্ত মেনে নেওয়া রাত্রিবেলায় কী কাজ আছে যে চলে যাচ্ছে। এইটা একটা সুবিধা হয়, এটা একটা সুবিধা হয়। আবার আরও অসুবিধাটাও আছে একই সঙ্গে, দুজনেই কাজ করছে, ঘরে কেউ নেই, এটা একটা অসুবিধা। মানে মনে হয় না যে আমি আমার যে জীবনটা অনেকটা অংশ শুধু এই চাকরির জন্য দিয়েছি, এটা হয়তো ফ্যামিলিতে থাকলে আরেকটু বেটার হতো, বেটারভাবে হয়তো জীবনটা আরেকটু উপভোগ করতে পারতাম। এরকম অনুভূতি কি কখনো হয়েছে? না, সেরকম চাকরি করতে গিয়ে আমার কোনো অনুভূতি হয়নি। আর সেই কারণের জন্যেই আমি যখন চাকরি শেষ করেছি তারপর থেকে কিন্তু আমি একদম পুরো ফ্যামিলি লাইফ লিড করছি। আমি আর কোনো কিছুর মধ্যে ইয়ে করতে চাই, মানে যেতে চাই না। আমি বাজার করছি, আমি রান্না করছি, আমি বেড়াতে যাচ্ছি, পুরো ফ্যামিলি লাইফটাকে আমি উপভোগ করছি, যেটা হয়নি মনে হতে পারে যে এতদিন করতে পারিনি, সেটা আমি করছি। কিন্তু চাকরির লাইফে থেকে আমার কোনো দিন কোনো ইয়ে আসেনি, মনের মধ্যে কোনো দুঃখ আসেনি যে না আমি এটা পারছি না। ওটা আমার কাছে একদম মানে পুজোর মতো ছিল আর কি। বাহ, খুব সুন্দর। আচ্ছা, যতই হোক আমরা এখনো তো একটা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি। মেয়েদেরকে সমান হিসেবে ভাবলেও কোথাও একটু মনের মধ্যে খচখচ করে যে পারবে কি পারবে না। তো যখন মহিলা পুলিশ হিসেবে জয়েন করলেন, এমন কি কখনো কোনো ঘটনা ঘটেছে যে শুধুমাত্র আপনার দক্ষতা আছে, মহিলা হওয়ার জন্য আপনাকে কেস থেকে সরিয়ে দেওয়া অনেক হচ্ছে? অনেক ক্ষেত্রেই হয়েছে, এগুলো অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। আমরা বলি কিন্তু দ্বিচারিতা আছে আমাদের সমাজে এখনো পর্যন্ত, মেয়ে এটা পারবে না, মেয়েরা এটা হয়তো করতে পারবে না। সেই সেটা সময়গুলোতে তখন মনে হয়েছে কি যে আমাকে তো আগে দিয়ে দেখতে হবে যে আমি পারছি কি না। কিন্তু তার আগেই যদি একটা এরকম মনে করে নেওয়া হয় যে না ও পারবে না, ওটা করতে হয়। আর এই চাকরিতে হোক, যে কোনো জায়গাতেই হোক, মেয়েদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হলে পরে অনেকটা সংগ্রাম করতে হয়। একটু জায়গাও কেউ ছেড়ে দেয় না, এটা এখনও পর্যন্ত আছে, যদিও কমে গেছে, অনেক কমে গেছে। আমরা এখন যারা চাকরি করছে, যে মেয়েরা, তারা আমাদের থেকে অনেক বেশি স্বাধীনতায় চাকরি করছে, অনেক ভালো পোস্টিং পাচ্ছে, অনেক ভালো করে কাজ করতে পারছে, যেটা কিন্তু আমরা পারিনি। আমরা পারতাম কি না, পারতাম না কিনা, বা আমরা ভালো মানে সেই ব্যাপারে দক্ষ ছিলাম কিনা, সেটা দেখার স্কোপও আমাদের হয়নি, সুযোগটাই পাওয়া যায়নি যে না মেয়েরা ওটা পারবে না, মেয়ে পুলিশে চাকরি করছে এটা পারবে না। এটা অনেকটা রাস্তাটায় খুলে দিয়েছে সোজা, মানে হয়েছে যেটা, সেটা হচ্ছে যে মহিলা থানা যখন তৈরি হলো, তখন কিন্তু অনেকে এর ব্যাপারে নানা রকমের মন্তব্য করে থাকে, অনেক কথা বলে থাকে। কিন্তু আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে এটা কিন্তু মেয়েদেরকে ওই স্বাধীনভাবে কাজ করার একটা জায়গা দিয়েছে। আমি আমার মতন করে স্বাধীনভাবে কাজ করতে পেরেছি, আমি আমার মতো করে ইনভেস্টিগেশন করতে পেরেছি, আমি আমার মতন করে ল অ্যান্ড অর্ডার যেগুলো হয়েছে সেগুলো ফেস করতে পেরেছি। এটা কিন্তু অনেকটা জায়গা দিয়েছে মেয়েদেরকে। আর স্পেশালি মহিলা পুলিশ হওয়ার জন্যই এই কেসটা আপনি করতে পেরেছেন, এরকম কোনো ঘটনা ঘটেছে? সেরকম অনেক কেস আছে যেগুলো আমাদেরকে তখন ক্রাইম এগেনস্ট ওম্যানের ব্যাপারে কোনো কেসের কোনো ঝামেলা হলে, যেটা নিয়ে হয়তো মানে বাইরের করতে গেলে অনেক জায়গায় কোনো উত্তর দিতে হবে, বা অনেক জায়গায় নানা রকম তো আছে ডিপার্টমেন্টে ঝামেলা হয়েছে, সেই সব করতে একদম জীবনের শেষ দিন পর্যন্তও ওই সমস্ত কেস আমাকে তদন্ত করতে হয়েছে। মানে জীবনের শেষ দিন নয়, মানে চাকরির শেষ দিন পর্যন্ত আর কি। একদম একদম। আপনার সাথে যখন থেকে কথা বলা শুরু করেছি এখানে আসা থেকে, আপনি একদম মানে মাদারলি একটা কিপ কাম কুল ফ্যামিলি টাইপের ব্যাপার। তো এই সারাক্ষণ যখন চাকরি করতেন, নেগেটিভ কাজকর্ম, অপরাধ, অভিযোগ, এই সব কিছুর মধ্যে থেকেও আপনি নিজেকে এরকম রেখেছেন কি করে, মেনটেন করেছেন কীভাবে মানসিকভাবে? কিছুটা হয় ওই, আমি একটু ঈশ্বর বিশ্বাসী,
এইটা কি বলে, এটা আমাকে অনেকটা সাহায্য করে নিজেকে শান্ত রাখতে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ওই কাজ করতে গিয়ে আমি যেমন বললাম যে অনেকের কাছে যেমন ভালো ব্যবহার পেয়েছি, তেমনি অনেকে তো খারাপ ব্যবহারও করেছে। এরকম লোকের সংখ্যা নেহাত কম নয়। হুম। যারা মহিলা তো একটুখানি ছোট করতে পারলে ভালো হয় আর কি, এরকম যারা করেছে এদের এগুলো কি হয়, আমার তো মনে হয় যারা এরকম ভালো ব্যবহার আমার সাথে করেছে বা যে সমস্ত সুপিরিয়রদের কাছে কাজ করেছি আমি তাদের প্রতি কৃতজ্ঞ, তারা আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। কিন্তু যারা খারাপ ব্যবহার করেছে তাদের প্রতি আমি আরও বেশি কৃতজ্ঞ, কারণ তাদের ওই খারাপ ব্যবহারটা কি করেছে, মানে একটা মানুষের খারাপ ব্যবহার করলে পরে আর একটা মানুষের উপরে যে কতটা এফেক্ট পড়ে, সে যে কতটা কষ্ট পায়, তখন আমি নিজে ওটা করেছি। সেই কারণের জন্যে কিন্তু আমি সারা জীবনে চাকরিতে চেষ্টা করেছি, কখনো আমার কাছে যারা চাকরি করেছে, আমার সঙ্গে যারা চাকরি করেছে, কখনো কারোর সাথে কোনো দিন কোনো খারাপ ব্যবহার করার, বা আমার কাছে যে মানুষেরা এসেছে তাদের কাছে তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করার, এটা আমি খুব চেষ্টা করেছি। হয়তো হয়তো অনেক কষ্টে হয়েছে, অনেক সময় হয়তো পারিনি, মাথা গরম করে ফেলেছি, সবই ঠিক আছে। কিন্তু কিছু কিছু সুপিরিয়রদের কাছ থেকে আমি এগুলো শিখেছিলাম, যারা এখনও পর্যন্ত আমার প্রণম্য, তাদের অনেকেই অনেক বড় বড় পোস্টে এখন আছেন, তাদের কাছ থেকে আমি শিখেছিলাম যেগুলো যে কী করে ঠান্ডা মানে শান্ত রাখতে হয়। আর একটা কথা খুব ভালো বলেছিলেন আমার একজন সাহেব ছিলেন, যে মানুষ হয়তো চাকরি করতে গিয়ে তুমি ভালো অফিসার হতে পারবে বা লোকে বলবে তুমি ভালো ইনভেস্টিগেশন করেছো, কেসের পানিশমেন্ট হবে, কিন্তু ভালো মানুষ হওয়াটা সবচেয়ে শক্তের ব্যাপার। আর সেইটা যখন তুমি তৈরি করতে পেরেছো, সেটা যাতে থাকে সেই ব্যবস্থাটা করবে আগে, এটাকে নষ্ট করবে না। ওই জন্য সারা জীবন চাকরি যা করেছি আমার সাধ্যের মধ্যে ইনভেস্টিগেশন করেছি, ল অ্যান্ড অর্ডার করেছি। করোনার সময় একটা বিরাট দায়িত্বে, আমি তখন উলুবেড়িয়া থানায়, ওখানে যে কন্ট্রোল রুম ছিল তার চার্জে ছিলাম। সমস্তটা যেমনভাবে করেছি ঠিক তেমনিভাবে আমি ব্যবহারটা কোনো দিন কারোর সাথে খারাপ করিনি, এটা খুব চেষ্টা করেছি ভালো রাখার। হুম। আচ্ছা, এই চাকরি চলাকালীন কোনো ঘটনা যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে? হ্যাঁ, দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে বলতে বলি যে আমাদের তো আইন একটা আছে যে ওই বাচ্চাদের বিয়ে বন্ধ করার, যে নাবালককে বিয়ে, নাবালিক নাবালিকার বিয়ে বন্ধ করা, বাল্যবিবাহ বন্ধ করে দেওয়ার। এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়, আগে যেটা ছিল এখন অনেক পাল্টেছে। তো তখন কি হতো যে দেখা গেল যে বিয়ের দিন কেউ খবর দিল যে এখানে হয়েছে, তখন অফিস থেকে বাইরে থেকে গিয়ে সবাই মিলে পুলিশ ফোর্স সব নিয়ে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হলো। তো ওই রকম একটা জায়গাতে আমরা এরকম গেছিলাম যখন খবর দেওয়া হয়েছিল যে এখানে বিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাদের, বাচ্চা মেয়ে ছেলে মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে। এবং দেখা গেল যে এই সমস্ত জায়গা কিন্তু এই যে বাচ্চাদের যাদের বিয়ে দেওয়া হয় দেখবেন বেশিরভাগই খুব নিডি ফ্যামিলি থেকে হয়, অনেক কষ্ট করে তারা ওই সমস্ত জোগাড় যন্ত্র করে বিয়েটার। হুম। তো সেরকম একটা জায়গায় এরকম বিয়ে এরকম করতে গেছিলাম আমরা, নিয়ম অনুসারে এগুলো করতে হবে যেহেতু আইনগতভাবে এটা করা হয়েছে। তো কি বলে, আমরা যখন ওখানে গেলাম কথা টথা বললাম সবাই যে এরমভাবে দেবেন না বা করবেন, তখন ওই ভদ্রমহিলা হঠাৎ করে মা কাঁদতে কাঁদতে, তাদের কাছে তো একটা অদ্ভুত ব্যাপার, মেয়ের বিয়ে হচ্ছে আনন্দ হচ্ছে, তখন পুলিশ চলে গেছে সেখানে। তো ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন, আপনি কি আমার মেয়ের বিয়ে দেওয়ার দায়িত্ব নেবেন, আজকে যদি বিয়েটা বন্ধ করে দেন। তো খুব লেগেছিল, তখন মনে হয়েছিল আমাদের যেই বিয়ের দিনের টাইমে এসে বিয়েটা বন্ধ করে দেওয়াচ্ছে, একটা যদি আমরা একটা এমন কিছু ব্যবস্থা করতে পারি যাতে আমরা আগের থেকে এই বিয়ে পর্যন্ত না যাই, এটা যদি ব্যবস্থাটা করতে পারি তাহলে হয়তো অনেক ভালো হবে। তো সেইটার ব্যাপারে আমার তখন আমি বারাসাত ওমেন পিএসে পোস্টিং ছিলাম, আমার তদানীন্তন যিনি এসপি ছিলেন শ্রী ভাস্কর মুখার্জি সাহেব আইপিএস, উনি দারুণভাবে করেছিলেন, আমাকে সাহায্য করেছিলেন। একটা স্বয়ংসিদ্ধা বলে পুলিশের একটা শুরু হয়েছিল তখন, এবং ওই পুলিশের ওই স্বয়ংসিদ্ধাতে উনি আমাকে সিআইডি ভবানী ভবনে আমি পাঠিয়েছিলেন। সেখানে আমি ট্রেনিং করে এসেছিলাম, করে এসে পরে বারাসতের প্রতিটা স্কুলে, এই যে বললাম যে ক্ষোভটা আমার ছিল স্কুলে যাবার পড়ানোর, সেটা আমি পেয়েছিলাম। আর খুব ভালোভাবে আমি মানে ওটা প্রচার করতে পেরেছিলাম। তারপরের থেকে বারাসতে, উলুবেড়িয়াতে ওমেন পিএস, মানে বর্ধমান ওমেন পিএসে, উলুবেড়িয়া ওমেন পিএসে, আর এমনও তৈরি হয়ে গেছিলো যে ওদের ক্লাস মেয়েরাই, স্কুলের মেয়েরাই, যেটাতে এই ব্যাপারগুলো তো কোনোভাবে জানানো যেত না কাউকে, গেলে কোনো ব্যাপার ছিল, তো তাদেরকে আমি সেইভাবে আমার ফোন নম্বর দিয়ে আসতাম বা কথা বলে আসতাম, ওরাই কিন্তু আগে থেকে জানিয়ে দিত। এবং এরকম অনেক গেছে যে স্কুলের ম্যাডামদের সঙ্গে করে নিয়ে, ওই বাচ্চাদের সঙ্গে করে নিয়ে আমরা আগে থেকেই অনেক বিয়ে বন্ধ করে দিতে পেরেছি। তো বিয়ে বন্ধ করে দেওয়ার পরে তারা কি আবার পড়াশোনা তারা আবার শুরু করেছে? হ্যাঁ, তারা আবার পড়াশুনো করে নিজের জায়গায় ফেরত এসছে, লেখাপড়া করেছে, বড় হয়েছে। আর এই ব্যাপারেও আবার আমার একটুখানি আমার নিজের যে চাকরিটা বাদ দিয়ে ওই কাজটা আমি একটুখানি বেশি করতাম,
যে কেসের ব্যাপারে হয়তো এসেছে, আইনগতভাবে সে যা যা সাহায্য পাবে, ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনের যা পার্ট সেগুলো যা করার সেগুলো তো করতামই। আর একটু বেশি চেষ্টা করতাম আমি আমার এই কাজের বাইরে যে তাদেরকে একটু মোটিভেটেড করা, যে তারা যাতে প্রতিষ্ঠিত হতে পারে জীবনে, যে এইটা সব নয়, তোমার জীবনে হয়তো কোনো একটা অঘটন ঘটে গেছে, সেইটার থেকে তুমি বেরিয়ে এসে তুমি যাতে প্রতিষ্ঠিত হতে পারে নিজে, হয়তো লেখাপড়া শিখলো, কেউ নাচ গান করতে পারে, কেউ আঁকতে পারে, অনেকে অনেক কিছু করতে পারে, নানা রকম ধরনের ব্যবসা করে, এখন মেয়েরা সব কিছু করছে। এবং সেই ব্যাপারে যাতে তারা নিজেদেরকে ওই ঘরের মধ্যে বসে থেকে আমার একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেছে আমি থেকে গেলাম, এটা না করে যাতে তারা এরকম করতে পারে, সেই দিকটা আমি খুব চেষ্টা করতাম দেখার, এবং নানাভাবে আমি সাহায্য করেছি এই ব্যাপারে অনেককে, যারা পরে প্রতিষ্ঠিত হয়েছে নিজের জীবনে। আচ্ছা, এই যে বিয়েটা যখন বন্ধ করে দেওয়া হলো, সব মিটে গেল, পরে বাবা মায়ের ক্ষোভটা কোথাও কি মেয়েটার উপর গিয়ে পড়ে? মানে সেরকম পড়ে না, বোঝাতে পারলে পরে, সেরকম পড়ে না। মেয়েটার তো কোনো জায়গাতেই কোনো দোষ নেই। কোথাও যে মনে হলো যে তোর জন্য বিয়েটা আজকে মেয়েটার আটকে গেল? মেয়েটার ওপরে কিছু পড়ে না, হুম। পরে তো পুলিশের ওপরে আর বাইরে যারা গেছে তাদের উপরে, বিডিও অফিস বা যেখান থেকে বা এনজিও যারা যায়। মেয়েটা তো নিজের বিয়ে নিজে বন্ধ করছে না, করছে তো বাইরের লোকজন। হুম। তবে এইটা করলে বেশি ভালো হয়, আমি দেখেছি স্বয়ংসিদ্ধাতে অনেকভাবে। আর বোঝাতে পারলে, আগে থেকে গিয়ে যদি বোঝানো যায় যে কেন আমি বিয়েটা দিলে পরে কি ক্ষতি হবে, সেইটার ব্যাপারে বোঝালে পরে অনেক কাজ হয় ভালো। এটা আপনার অনেক কমে গেছে। হুম আমি আপনার ব্যাপারে রিসার্চ করতে করতে জানতে পারলাম যে আপনি ভিন রাজ্যে গিয়ে কিছু মেয়েদেরকে উদ্ধার করেছিলেন। সেটা গেছিলাম আমরা কিডন্যাপিং কেসে, অনেক জায়গায় গেছি। এই ঘটনাটা সেইখান পুরোটা থেকে একটু সেইখান শুনতে থেকে পারি? ঘটনা ধরুন এই এখন হয় কি, ওই প্রলোভন দেখিয়ে নিয়ে চলে গেছিলো, বা প্রেমে করে আমি বিয়ে করব করে বাইরে নিয়ে চলে গেছিলো। তো আমরা সেইভাবে এখন আমাদের সাহেবদের সঙ্গে কথা বলে, তারপর তার ফোন ট্যাপ করে সেইভাবে জেনে সেই জায়গা থেকে তাদেরকে আবার উদ্ধার করে নিয়ে আসি। নিয়ে আসার পরে আবার নিয়ে আসার পরে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে তার পুনর্বাসন, এবং ওই ব্যাপারেও যথেষ্ট নজর রাখতে হয়, তারা যাতে ঠিকঠাক মতন জায়গা করতে পারে। কারণ এমন অনেক জায়গা গেছে, অনেক জায়গায় গেছে, সেটা হচ্ছে আমরা নিয়ে চলে এসেছি, চলে এসে তাকে বাড়িতে রেখে দিয়ে এসেছি, চলে এসেছে, ফেরত এসছে, সে পুলিশ গেছে, রেড করেছে, আমরা নিয়ে এসেছি, বাড়িতে রেখে দিয়ে এসেছি। কিছুদিন পরে সে হঠাৎ থানায় চলে এসেছে, এসে বলেছে আমি যেখান থেকে নিয়ে এসেছিলেন আমাকে ফেরত দিয়ে আসুন, আমি ওখানে থাকবো না। আমাদের তো অবাক লাগলো যে কী ব্যাপার, এটা কেন হলো, আমরা এত কষ্ট করে তাকে উদ্ধার করে এনেছি। তখন গিয়ে দেখা গেল যে অদ্ভুত ব্যাপার, মানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কেউ হয়তো সামনে কিছু বলছে না, কিন্তু ওই বাড়ির লোক ওদের কাজ করতে যাচ্ছে, মায়েরা বাবা যেখানে কাজ করতে যাচ্ছে, সবাই একটা মানে নন কোঅপারেশন তাদের সঙ্গে, মানে বোঝা যাচ্ছে যে ওদেরকে কেউ নিচ্ছে না, কি না ওর মেয়েকে খারাপ জায়গা থেকে পাওয়া গেছে। এবং ওর তখন ওই মেয়েটার মনে হচ্ছে যে তাহলে আমি যদি চলে যাই তাহলে আমার বাড়ির লোকজনগুলো তো ভালো থাকবে, আমি খারাপ ছিলাম সেরকম, সেই জন্যে ওই রকম কথা এসে বলে, তখন এরকম গেছে। তখন তাদের সাথে কি তখন করেছেন? তখন তাদের সাথে তাদেরকে বুঝিয়ে নানাভাবে, যে সমস্ত লোকজন আছে, যে কাজগুলো আমরা স্বয়ংসিদ্ধার মাধ্যমে করি, যে কাজগুলো এনজিওতে করে, গিয়ে তাদের বাড়ির লোককে বলা, বা তাদের পাশের বাড়ির লোকজন যারা, তাদেরকে একটু বুঝিয়ে বলা যে এরকম ক্ষেত্রে আজকে ওর দুর্ঘটনা ঘটেছে, কালকে যদি আপনার বাড়িতে হয় তাহলে আমরা কি করব। এবং এই কাজগুলো আমরা খুব ভালো করে করতে পেরেছি, যে নিয়ে এসে তাকে আবার মানে সসম্মানে তার জায়গায় ফেরত দিতে পেরেছি। এটাও আমার একটা জায়গা ছিল, যে বললাম অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে। তো ওই যেমন মা বলেছিলেন বিয়ে দেওয়ার সময় যে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবেন, তেমনি রিকভারি করতে গিয়ে দেখেছি যে মেয়েটা এসে খানিকক্ষণ তাকিয়ে টাকিয়ে তারপরে দেখলো, বলল যে তাহলে আমি যেখানে ছিলাম, আমি যেমনভাবে ছিলাম, কথাটা এরকম, আমি যেমনভাবে ছিলাম আমাকে ঠিক সেই জায়গায় ফিরিয়ে দিতে পারবেন তো? এর কোনো উত্তর আমাদের কাছে থাকে না, কারণ আমি তার ওই জায়গাটা তার তৈরি যারা করবে, তার মা বাবা হোক বা তার আত্মীয় স্বজন বা পাশের বাড়ির লোকজন হোক, আমি তাকে বোঝাতে পারবো তাদেরকে যে তোমরা এটা করো না, আমি তো সেটা করে দিতে পারবো না। কাজেই তখন আমাদের ওই চুপ করে থাকা ছাড়া আর কোনো উত্তর থাকে না। আর এইগুলোই বোধহয় আমার মনে হয় যে আমাদের চাকরি জীবনের অনেক অনেক মানে বড় বড় ইয়ার শিক্ষা আর কি। হুম আচ্ছা, আপনার ল অ্যান্ড অর্ডারের কিছু এক্সপিরিয়েন্স শুনতে চাই। ল অ্যান্ড অর্ডার দেখুন, প্রথম দিকে কি হতো, তখন তো মেয়েদের সংখ্যা কম ছিল,
সেই রকমভাবে হয়তো সব জায়গাতেই মানে যেখানে খুব ঝামেলা টামেলা হতো হতো সেই সব জায়গাতে হয়তো আমরা অ্যাটেন্ড করতে পারিনি বা করতে পারিনি, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে অনেক মেয়েরা এখানে জয়েন করেছে। তারপরে যারা যারা করছে এই ক্রাইমগুলো যারা করছে বা যে ঝামেলাগুলো যারা করছে তাদের ক্ষেত্রে অনেক মেয়েরাও থাকে, হুম। সামনেই মেয়েদেরকে মানে করে দেয়। এখন দেখবেন একটা ট্র্যাডিশন আছে, কোনো ঝামেলা হচ্ছে মেয়েদেরকে সামনে দিয়ে সেই ঝামেলাটা শুরু করা হয়। হুম। সেই ক্ষেত্রে তখন আমাদের কাজটা অনেকটা মানে বেশি হয়ে পড়ে আর কি। আর এই ল অ্যান্ড অর্ডারের আমার যেটা হয় মানে প্রথম যেটা আমি দেখেছিলাম সেটা আমি বললাম কোনোটাই তো আমার ফ্যামিলিতে কেউ পুলিশ ছিল না, কাজে আমি কারো কাছ থেকে কোনো শিক্ষা পাইনি, কিন্তু এটা আমি আমাদের সুপিরিয়রদের কাছ থেকে দেখেছি বা শিখেছি যে ব্যবহার যদি ভালো করা হয় না মানুষের সাথে তাহলে কিন্তু অনেকটা সলভ হয়ে যায়। এবং এটার প্রতি মানে খুব মানে সমস্ত প্রমাণ আমি আমার চাকরির লাইফে পেয়েছি যে অনেক বড় বড় জায়গা থেকে ঝামেলা হয়েছে, শুধু মানুষ ভালোবাসে বলে সেখান থেকে বেরিয়ে চলে আসতে পেরেছি কাজটা করে নির্বিঘ্নে। যে এনকাউন্টারের মতন কোনো পরিস্থিতি সৃষ্টি না না, হয়েছিল? সেরকম কোনো পরিস্থিতি কিছু তৈরি হয়নি। মানে যদিও প্রথম দিকে ধরুন আমাদেরকে সব রকম কাজের সঙ্গেই থাকতে হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ওই মহিলা থানা বা মহিলা সেল তৈরি হওয়ার পরের থেকে তো মোটামুটি আমরা ক্রাইম এগেনস্ট ওমেনের ওপরেই আমাদের বেশি মানে করতে হয় আর কি, মানে নজর দিতে হতো। হুম। তো এরকম কোনো সেরকম অভিজ্ঞতা কিছু নেই আমার। এই স্বয়ংসিদ্ধার শুরুটা কিভাবে হয়েছিল? সহিংসতার শুরুটা যেমন আমি বললাম আপনাকে যে এরকম হয়তো ভাবছিল সবাই, আমি যেমন ভেবেছি তেমনি আমাদের সুপিরিয়াররাও এরকম ভেবেছিল যে একটা টাইমে প্রচুরভাবে এদিকে ওই বাল্যবিবাহ বাড়ছে আর একদিকে মানব পাচারটা বাড়ছে। মানব পাচার মানে ওই প্রেম বিয়ে করব অথবা নিয়ে চলে গিয়ে তোমাকে এখন হয়েছে রঙিন জগৎ, হুম। সিনেমায় চান্স করে দেবো অথবা টেলিভিশনে চান্স করে দেবো, কিছু না হলেও মানে পড়াশুনো এখানে ভালো হচ্ছে না, কোনো ভালো স্কুলে ভর্তি করে দেবো, যেখান থেকে পাস করলেই তুমি চাকরি পেয়ে যাবে। এই সময় প্রলোভন দেখিয়ে তো নিয়ে যাওয়া হতো প্রচুর প্রচুর পাচার, তখন মানব পাচার প্রচুরভাবে বেড়ে গেছিলো। হুম। এবং এইটা প্রত্যেকের কাছেই এইটাই মনে হয়েছিল যে জিনিসটা ধরুন হয়ে গেছে ঘটে গেছে, তারপরে ফেরত নিয়ে এসে তাকে আমরা বলছি যে তোমাকে আবার সেই সমাজে মূল স্রোতে ফিরিয়ে দেবো, কিন্তু সেটা টাফ অনেকটা। তার মনের ভেতরকার যে ক্ষতটা সেটা তো বন্ধ করা যাবে না। হুম। কাজেই এইগুলো প্রথম থেকে মানে বাধা দেওয়ার জন্যে যে কাজটা সেইটার জন্যই স্বয়ংসিদ্ধাটা তৈরি হয়েছিল। এবং এই স্বয়ংসিদ্ধাতে প্রচুর কাজ হয়েছে যে ছেলেরা মেয়েরা যারা করতো এই এই ভুলগুলো কিভাবে করবে না, কি কি করে তাদেরকে নিয়ে যাওয়া হতো, কি কিভাবে তাদেরকে মানে টোপ দেওয়া হয়, এই এই সমস্ত ব্যাপারগুলো স্কুলে স্কুলে বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে সব পড়ানো শুরু করা হয়। হুম। এবং এখনও পর্যন্ত এটা চলছে, খুব ভালোভাবেই চলছে সহিংসতাটা। আর প্রতিটা স্কুলের ছেলেমেয়েরা খুব মানে ভালোভাবে এটা মানে অ্যাকসেপ্ট নেয়, করছি। শোনে। মানে আমি আমার চাকরির লাইফে দেখেছি যে নিজের ফোন নম্বর দিয়ে তারা শেয়ার করতো যে এরকম হয়েছে, আমার বান্ধবী আছে সে ওই একজনের সঙ্গে এরকম কথাবার্তা বলছে, আমার মনে হচ্ছে ম্যাডাম এই বোধহয় অন্য কারোর সাথে, ছেলেটা বোধহয় ভালো নয়, মানে ওদেরকে তো বলতাম। হুম। তো এইগুলো কিন্তু অনেক সলভ করা গেছে, হুম। অনেক অনেক সলভ করা গেছে। আর সহিংসিতা থেকে একটা ডান্সের একাডেমিও আপনারা শুরু করেছিলেন, আমি শুনেছি এটা। হ্যাঁ, সহিংসিতা থেকে সহিংসিতা করতে গিয়ে আমাদের ওখানে ওই ঝিঙুটি বলে একটা গ্রাম আছে, হুম। আর ওখানকার ওই আশেপাশে কতগুলো গ্রাম ছিল। তো সেইখানে দেখা দেখা গেল আমাদের ওই যে বললাম যে বাল্যবিবাহ রোধ করতে গেছি সেখানেও একটা ঝামেলা হয়েছে, বা মেয়েদের এরকমভাবে পাচার হয়ে গেছে, বা বেশিরভাগ যেগুলো ক্রাইম এগেনস্ট মানে হয়তো হাজব্যান্ড ওয়াইফ টর্চার করছে, এই হুম। সমস্ত ক্ষেত্রে গিয়ে পুলিশের সঙ্গে একটা সেই দূরত্ব একটা তৈরি হয়ে গেছিলো। তো আমার মনে হয়েছিল যে এইভাবে যদি বাচ্চাদের শুধু আমরা স্কুলে পড়াচ্ছি যে তোমরা বিয়ে কম বয়সে বিয়ে করবো না বলবে, বা তো এই যে তোমরা পালিয়ে যাচ্ছ তো এটা করবে না, কারোর সাথে মেলামেশা করবে ভালো করে করবে না, এবং এইটা যদি আমরা ওই ছেলে মেয়েদের সাথে সাথে মা বাবাকে বোঝাতে পারি তাহলে কাজটা আরও ভালো হবে। কারণ মা বাবা তো এইগুলোতে একদম বাচ্চা ছেলেমেয়েরা যখন কম বয়সে থাকে তখন তো মা বাবার অ্যাটাচ থাকে, হুম। মা এটা পারবি, এবং করতে গেলে ওদেরকে একটা ভালো জায়গা দিতে হবে। সেই কারণের জন্য আমি তখন আমার আমার সঙ্গেই কাজ করতেন আমার লেডি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কৃষ্ণা সাহা, ও খুব ভালো নাচটা খুব ভালো জানে। তো ওকে আমি বলেছিলাম যে আমরা তাহলে একটা স্কুল করি চল, যে যেখানে বিনা পয়সায় করা যাবে, আমরা ওখানকার ছেলে মেয়েদের বিনা হ্যাঁ। পয়সায় নাচ শেখাবো। তো আমাদের যে যিনি সাহেব ছিলেন, বড় সাহেব ছিলেন, তিনি ওটা করেছিলেন যে হ্যাঁ এটা যদি করা যায় তাহলে খুব ভালো হয়। তো সেই আমরা ওই ঝিঙুটি গ্রামে ওখানে একটা নাচের স্কুল খুলেছিলাম,
এবং খুব ছেলেমেয়েরা যেমন সুন্দর করে আসতো, নাচ শিখতো, কথা বলতো, কৃষ্ণা যখন শেখাতো তখন আমি বা আমার অফিসারদের সঙ্গে করে নিয়ে গিয়ে আমরাও মায়েদের সঙ্গে কথা বলতাম যে এদেরকে এরমভাবে বড় করুন, দেখুন ও পড়াশোনা ভালো পারছে না কিন্তু ভালো হয়তো নাচ করতে পারে, ভালো হয়তো কবিতা বলতে পারে, ভালো হয়তো আঁকতে, ওটা বড় হওয়ার সুযোগ দিন, কারণ এটা যদি দেওয়া যায় তাহলে হয়তো ওরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে পরবর্তীকালে। এবং এটা খুব কাজ হয়েছিল ওখানে, মানে একদম এত সুন্দরভাবে ওরা ওখানকার ছেলে মেয়েদের সঙ্গে মিশে গেছিলো, মানে আমাদের সঙ্গে এমন হয়েছে যে ওদের কোনো কিছু আমরা জানার আগেই ওরা আমাদেরকে জানিয়ে দিত যে এটা হচ্ছে, এটা হতে পারে, বিয়ে ঠিক করছে, ওদের বাড়িতে কথা হয়েছে, বা কেউ হয়তো প্রেম করছে, দেখা যাচ্ছে প্রেম নয় মানে ওরকমভাবে হয়তো তাকে নিয়ে চলে যাবে, বন্ধু বান্ধব যারা যারা আছে তাদের মনে হয়েছে ছেলেটা ভালো নয়, হয়তো ওর ক্ষতি হতে পারে, এরকম অনেক খবর কিন্তু ওরা সবাইকে দিয়ে দিত। আচ্ছা, কোথাও এই বাল্যবিবাহের জন্য তো বেকারত্বটাও বা দারিদ্রতা, সেটাও দায়ী, দারিদ্রতা। দারিদ্রতা তো 100% দায়ী। তো সেই ক্ষেত্রে যখন একটা বাবা চাইছে যে মেয়ের বিয়ে দিয়ে সে একটু ভালো থাকুক, সেখানে এবার যখন আবার হয় কি, সেই কথাটাও আমি ওই সব জায়গায় সংসিদ্ধতে বলতাম যে মা বাবারা তো ভাবছে যে ওই এখনো পর্যন্ত আছে আমাদের সমাজ ব্যবস্থায় একটা দ্বিচারিতা আছে। আমি প্রথম থেকেই বললাম যে ওই আমরা মন্দিরে যাই, গিয়ে মায়ের মাকে প্রণাম করি, ভক্তি করি, পুজো করি, করি তো, সে নারী তাকে করি, কিন্তু সেই দেখবেন সেই লোকটাই আবার বাড়িতে এসে বাড়িতে যে মেয়েটা আছে, বাবা আপদ কবে বিদেয় হবে, বিয়ে দিতে পারলে মাছি, বুড়ো মাটা আছে, ধূর বড্ড বিরক্ত করছে, ওকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, এটাও আমরা করি। এটা আছে, যতই আমরা বলি এখনও কিন্তু অত্যাচারের শিকার নারীকে হতেই হয়। বা ইয়ে কি নেই, নিশ্চয়ই আছে। আমি তো প্রথমেই বললাম যে আমার চাকরির শুরুটা আমি করেছি, আমার খুব ভালো ভালো সুপিরিয়র অফিসারদের কাছ থেকে শিখেছি, তারা আমাকে হেল্প করেছে, কিন্তু এটাও আছে, নাক সিটকানোটা আছে, এটাকে মেনে নিতেই হয় কি আমাদেরকে। এবার ওই যে বিয়েটা দিয়ে দিচ্ছে না বাচ্চা বয়সে, তখন আমি ওই মা বাবাদেরকে এটা বলতাম যে ভাবছেন আপনারা বাবা আপদ বিদায় হলো, কিন্তু ওই আপদ বিদায় হবে না, ওই 2 বছর 3 বছর পর অ্যাডজাস্ট করতে পারবে না, একখানা বাচ্চা হবে, যখন কম বয়সে বাচ্চা হবে তখন বাচ্চা অসুস্থ হবে, মা অসুস্থ হবে, তাদের বিরক্ত লাগবে, সব শুদ্ধ আবার আপনার ঘাড়ে দিয়ে যাবে। হুম, যেটাকে আপনি ভাবলেন যে আমার মানে বিদায় হলো, সে বিদায়টা হয় না। ওইটা কম বয়সে বিয়ে হলে পরে অ্যাডজাস্ট করতে পারছে না ফ্যামিলির সঙ্গে, তারপর ফ্যামিলির সঙ্গে অ্যাডজাস্ট না হলে কি হবে, ওখানে যাচ্ছে সে এখানে একরকমভাবে মানুষ হয়েছে, মা বাবার তো একটু আদরে ছেলে মেয়েরা মানুষ হয়ই, এবার বাড়িতে সেখানে শ্বশুর বাড়িতে যাচ্ছে, সেখানে শ্বশুরবাড়ির লোকজন কি ভাবছে যে আমি ছেলেকে মানুষ করেছি, তাহলে বৌমার কাছ থেকে আমার কিছু পাওয়ার থাকতে পারে, তারা সেইভাবে নিচ্ছে, কোনোটাই দোষের নয় কিন্তু। হুম, কিন্তু এই মেয়েটা যাকে এই অ্যাডজাস্টটা করতে হবে, সে কিন্তু সেই অ্যাডজাস্টের জায়গায় তখন যায়নি। তখন কি মেন্টালিটিও হয়, তৈরি হয়নি। সেই ফুটবল খেলার মতন এ লাথি মারছে এখানে যাচ্ছে, ও লাথি মারছে ওখানে যাচ্ছে, শেষকালে দেখা গেল একদিন গলায় দড়ি দিল অথবা বিষ খেলো, এটা পরিণতি। হুম, ওই জন্যে প্রত্যেকটা মেয়েকে মানে একটাই বলার বক্তব্য আর কি আমার, যেখানে আমি যাই বা যেখানে আমি কথা বলি সেখানে সবাইকে বলি যে একটা জিনিস করবে, সেটা হচ্ছে নিজের পায়ের মাটিটা শক্ত করো। প্রথমে নিজের শিক্ষা দিয়ে, সেটা শুধু যে একদম পুরো প্রচুর লেখাপড়া শিখে ডিগ্রি অর্জন করতে হবে তা নয়, শিক্ষার মতন করে যাতে তুমি বাইরের সমাজ ব্যবস্থার যে অন্ধকারটা সেটা জানতে পারো। দ্বিতীয়ত হচ্ছে সব সময় অর্থনৈতিক স্বাধীনতা, ওইটা আনতেই হবে। ওইটা যদি তুমি নিজেদের মধ্যে না নিয়ে আসতে পারো তাহলে কোনো দিন তুমি সমাজে জায়গা করতে পারবে না। যে সমস্ত মেয়েরা ওই বোকামি করে যে আমার বাবা অথবা আমার ভাই অথবা আমার স্বামী অথবা আমার সন্তান তারা প্রচুর সম্মানের অধিকারী, প্রচুর টাকা পয়সার অধিকারী, তাতে আমার ভীষণ অহংকার। এটাতে অহংকার করার কিছু নেই, কারণ ওই বাবা ভাই স্বামী বা ছেলে কারণে হোক অকারণে হোক যে কোনো দিন তোমার হাত ছেড়ে দেবে, তখন আর তোমার জায়গা থাকবে না কোথাও যাওয়ার। এটা আমার সারা জীবন দিয়ে চাকরি দিয়ে আমি বুঝেছি যে প্রত্যেকটা মেয়েকে যে কাজটা করতে হবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা, এটা খুব দরকার। তুমি নিজে শক্ত হও, তারপরে সমাজ আছে, সংসার আছে, প্রত্যেকের ওপর কর্তব্য আছে, কেন আমরা যখন সামাজিক জীব তখন কোনোটা বাদ দিয়ে আমরা চলতে পারি না, করতেই হবে, কিন্তু নিজেকে ঠিক রেখে তারপরে এমন একটা জায়গা কখনো যেন তৈরি না হয় যে কেউ যদি তোমাকে ছেড়ে দেয় তাহলে তোমার জায়গাটা টলমল হয়ে যায়, এটা যেন কখনো না হয়। আহ, যতই হোক,
আপনি নিজে একজন মহিলা পুলিশ, কখনো রাস্তাঘাটে হয়তো ধরুন নর্মাল ড্রেসে যাচ্ছেন, ইউনিফর্মে নেই, ইপটিজিং এর শিকার হতে হয়েছে? সেরকম কোনো দিন হয়নি, জানি না কেন। এতদিন ধরে ধরুন চাকরি করছি, সেটা হচ্ছে বেরিয়েছি বহুকাল থেকে, 90 সাল থেকে বাইরে বহু জায়গাতে চাকরি করে এসেছি, বাইরে চাকরি করে এসেছি, কিন্তু সেরকম কোনো পরিস্থিতির শিকার হতে হয়নি হয়তো কোনোদিন। ভাইবসটাতেই মানুষ ভয় পেয়ে যেত। সেটা জানি না, কিন্তু আমার মনে হয়নি কোনো দিনও যে এটা হয়েছে, মানে এরকম কোনো অবস্থায় আমাকে পড়তে হয়েছে, এরকম মনে হয়নি কোনো। হিউম্যান ট্রাফিকিংটা কি আগের থেকে বেড়ে গেছে নাকি কমেছে? হিউম্যান ট্রাফিকিং বেড়ে গেছে, না কমেছি মনে হয়। মনে হয় না, মানে আপনি এমনি রিপোর্ট কি বলছে আপনার মতে? এগুলো তো সব সময় সব রিপোর্টটা তো ঠিকঠাক থাকে না, না। কাজেই ওই ভারসাম্যটা বলা একটু মুশকিল আছে, যে বাড়া না কমা, হুম। একটু মুশকিল আছে এটা বলা। কারণ কারণ কিছু কিছু ব্যাপারে দেখা যায় যে এই যে আমরা বলছি হিউম্যান ট্রাফিকিং, সবটাই কিন্তু কেউ নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে এরকম নয়, কিন্তু অনেক সময় নিজেরা চলে গেছে, হুম নিজেরা। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, ছেলে মেয়েদের ওরকম হলো, তারপর দেখা গেল যে কিছুদিন পরে আসে, তার হয়তো রোজগার নেই, বাইরে যেটুকু পয়সা নিয়ে গেছে সেটুকু পয়সা খরচা করে ফেলেছে, এবার তারপরে যাবে কি, তখন ফেরত চলে এলো। যে যে ব্যাখ্যাটা, এটা একটুখানি সূক্ষ্ম খুব। কেন সহিংসতার কথা বলছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই মানব পাচারটা কিন্তু এই হিউম্যান ট্রাফিকিং, মানব পাচারটা কিন্তু এইখান থেকেই আসছে। সেটা হচ্ছে ওই এখন আমাদের অত্যাধিক কী বলে, হাতের ফোন প্রীতি, তার জন্যে প্রচুর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লাখো লাখো বন্ধু না থাকলে এখন আর হয় না, কারো সম্মান থাকে না। তো এইটা কিন্তু অনেকটা করে দিয়েছে, মানে মানুষের ক্ষতি করে দিয়েছে। আমরা ভালো মন্দটা বুঝতে পারছি না। যেমন আমার পাশের বন্ধু, আমি দেখে চিনতে পারতাম এ ভালো নয়। আমাদের সময় কী ছিল, কারোর সাথে মেলামেশা করলেন, দেখলে মা বাবা দেখলো হয়তো কথা বলছেন ওর সাথে, বারণ করলে ওর সাথে মিশিস না, ও খারাপ ছেলে। কিন্তু এখন দেখার স্কোপ নেই, আমি বন্ধু ভাবছি, বন্ধু ভেবে আমি আমার সমস্ত শেয়ার করে দিচ্ছি। শেয়ার করে দেওয়ার পর সেইটা নিয়ে প্রচুর কেস হচ্ছে, এখন তো নানাভাবে ব্ল্যাকমেল করছে, ছবি নিচ্ছে, ছবি নিয়ে ব্ল্যাকমেল করছে, টাকা পয়সা নিচ্ছে, ব্ল্যাকমেল করছে, নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে। কেউ বিক্রি করে দিচ্ছে, আর কেউ ওই তো স্বপ্ন দেখাচ্ছে, তারপরে আর খাওয়াতে পারছে না, তখন এ আর কি করবে, সে আর বুঝতে পারছে না। তাহলে মানুষ করবে শিক্ষাটা দরকার, মানে মানুষ এখন তাহলে করবে কি, মানে মানুষের, বললাম যে শিক্ষাটা দরকার, যে কোনো কাজটাতেই একদম বাড়ির রুট থেকে ছেলেমেয়েরা যখন বাইরে বেরোচ্ছে, মা বাবারও যাদের, তাদেরকে যেমন বোঝানো উচিত যে কোন কাজটা সে করবে, কোন কাজটা সে করবে না, তেমনি প্রত্যেকটা ছেলে মেয়ে স্কুলে যখন যাচ্ছে বা বাইরে, বাইরে তো আমাদেরকে বেরোতেই হবে, আমাদেরকে একটু সচেতন হতে হবে, যেহেতু সময়টা খারাপ, তখন আমাদেরকে একটু সচেতন হতে হবে যে আমি কোথায় যাচ্ছি, কি করছি, আর কার কথায় বিশ্বাস করছি। দুটো তিনটে যদি আমি কার কথায় বিশ্বাস করছি, এটা যদি আমার মনের মধ্যে আসে, তাহলে কিন্তু আমি সেই ভুলটা করব। এটা তো ভেবে, ধরুন এই যে টাকা পয়সা দিচ্ছে লোকে, কি না তোমাকে ইয়েতে চান্স করে দেবে, সিনেমায় চান্স করে দেবে, তার সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে, চেনে না তাকে, তার সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে, সে কি করবে, সে ওরকমভাবে বিক্রি করে দেবে। এই যে বোধটা অনেকটা অনেকটা কিন্তু নিখোঁজ, যেমন ধরুন ওই বাড়ির থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে, কি রাস্তা থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে, সেটা যেমন আছে, তেমনি কিন্তু নিজেরাও অনেকটা তৈরি করছে এখানে, এবং সেইগুলোর জন্য শিক্ষা দরকার, খুবই শিক্ষা দরকার। আসলে কোথাও মানুষ খুব তাড়াতাড়ি ওপরে উঠতে ওপরে চাইছে। এইটা হচ্ছে বড় ব্যাপার। ওইটাও আমি যে জায়গাতেই আমি স্বয়ংসিদ্ধাতে যাই বা বাচ্চাদের যেখানে ক্লাসে যাই বা কথা বলি, যেখানেই আমি বলি যে বড় হবার কিন্তু কোনো শর্টকাট রাস্তা নেই। বড় হতে গেলে ওই সিঁড়ি ভেঙে পরিশ্রম করে উঠতে হবে। যে স্বপ্ন দেখাবে যে তোমাকে ওই সহজে বড় করে দেবো, তার মধ্যে কিন্তু ওই ধান্দাবাজি থাকবে, ওটা ঠিক নয়, ওই রাস্তাটা ভালো নয়। আর সহজে বড় হবার রাস্তা দেখলে পরেই তখন মুশকিল আছে, বিপদে পড়ে যাবে। আপনার সাথে কথা বলতে বলতে জানতে পারলাম যে মেদিনীপুরে যখন আপনি পোস্টেড ছিলেন, ওই মাওবাদী সংক্রান্ত ব্যাপারটা, তো ওখানে কিরকম মানে এক্সপিরিয়েন্স হয়েছে ওই ব্যাপারটাকে হ্যান্ডেল করতে গিয়ে? তখন তো একটা পরিস্থিতি চলছিল, ভোটের সময়, তারপরে ওখানেও একটা ঝঞ্ঝাট চলছিল আর কি। ওই ব্যাপারগুলো তো একটুখানি টাফ ছিল সেই সময় নিজেদেরকে ঠিক করার ক্ষেত্রে। তো ওরা মাওবাদীতে যোগ দিচ্ছিল কেন?
ওদের যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে যে যে ইয়েটা চলছে সেটা ঠিক নয়। ওটাতে এদের এক একটা ইয়ের কি হয়, এক একটা যে যারা সংস্থা তারা তৈরি করে তারা তো একটা নিজেদের একটা ইয়ে তৈরি করে নেয় যে এই কারণের জন্য আমরা এটা করছি। ওদের মনে হচ্ছিল যে যেটা চলছে ওখানে শাসন ব্যবস্থা যেটা চলছে সেটা ঠিক নয়, সেই কারণের জন্য এরা এটা করেছিল। কোথাও পরবর্তীকালে বোঝানো হয়েছে তাদেরকে ভালো করে, অনেকেই আবার মূল স্রোতে ফেরত এসেছে, হুম, অনেকেই চাকরি বাকরি করছে। সব থেকে মানে সুখের খবর যে তারা আবার এই পুলিশেই চাকরি করছে অনেকে। দেখুন ঘুরে ফিরে ব্যাপারটা তো সেই বেকারত্বের দিকেই চলে যাচ্ছে। কোথাও এই অপরাধের মূল কারণ কি বেকারত্ব? অভাব তো থাকেই, আমরা তো সেই বলেই থাকি না যে অভাবে স্বভাব নষ্ট, অভাব তো থাকেই। কিন্তু অভাব আছে বলেই আমি খারাপ হব, এটাও তো আবার ঠিক মেনে না যায় না, না? হুম, অনেকে অনেক অভাবের মধ্যে দিয়েও বড় হয়, অভাবের মধ্যে দিয়েও নিজেকে প্রতিষ্ঠিত করে অনেক ভালো কাজ করে, সেটাও করা যায়। অভাব তো আছেই, কিন্তু অভাবের মধ্যে যে অভাব বলেই আমি খারাপ কাজ করব এটা তো নয়, ভালো কাজ তো করা যেতেই পারে। অনেক রকমই মানে এই বিষয়টা আলোচনা করতে গিয়ে অনেক রকম দিক উন্মোচন হচ্ছে। এক হচ্ছে শিক্ষাও দরকার, শিক্ষা দরকার একদম। অভাবও রয়েছে। অভাব, হ্যাঁ, তো তা লাগবেই। তো মানে ব্যাপারটা খুবই কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সি, হ্যাঁ, একদম একদম একদম। পুলিশে চাকরিকালীন এমন কখনো কি কোনো থ্রেট এসেছে যেটাতে আপনার ফ্যামিলিকে নিয়ে ভয় হয়েছে? না, সেরকম কিছু হয়নি, না। আচ্ছা, এই সেরকম কিছু পুলিশ বাহিনীতে থাকলে আহ, তার মানে সেই পুলিশের বা তার ফ্যামিলির কি কিছু বাধ্যবাধকতা থাকে যে এটা করব এটা করব না এটা করতে নেই? না, ফ্যামিলি সেরকম কিছু বাধ্যবাধকতা থাকে না, তবে পুলিশে থাকে অনেক ক্ষেত্রে। কিরকম মানে কি থাকে? অনেক ক্ষেত্রে যেন অন্য কোনো ব্যবসার সঙ্গে অন্য কোনো এর সাথে আমি যুক্ত থাকতে পারবো না, সেগুলো যখন চাকরি করা হয় তখনই এগুলোকে ইয়ে করে নিতে হয় আর কি। কিন্তু ফ্যামিলি কিছু করতে পারবে না, ফ্যামিলির কোনো বাধ্যবাধকতা কিছু থাকে না। সেটা তুমি যে চাকরিই করবেন সেই চাকরিরই তো একটা কিছুটা ইয়ে থাকে আর কি, সেগুলো তো মেনে নিতেই হয়। হুম, যেহেতু আপনার সাথে কথা বলতে বলতে জানলাম যে আঙ্কেলও পুলিশের মধ্যেই আছেন, মানে আপনার হাজবেন্ড, দুজনে একসাথে কখনো কোনো কেস সলভ করেছেন? হ্যাঁ, অনেক মানে হেল্প করেছে অনেক ব্যাপারে, কেসের ইনভেস্টিগেশনের ব্যাপারে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে খুব ভালো ইংরেজি লেখে, এইটা একটা বড় বাহ! সুবিধা। কেসের ব্যাপারে অনেক অনেক হেল্প করেছে অনেক ব্যাপারে, কোনো ব্যাপারে আলোচনা করতে গেলে পরে সেটা সুবিধা হয়, এটা যদি করলে কী করা যায়। না মানে অফিসিয়ালি একসাথে কাজ করেছেন কখনো? না, অফিসিয়ালি একসাথে এক জেলায় করেছি, কিন্তু বর্ধমানে করেছি, হুম, কিন্তু এক জায়গাতে হই। আপনাদের কোথাও কি লাভ ম্যারেজ ছিল এটা? না না না, একদম সম্পূর্ণভাবে সোশ্যাল ম্যারেজ। আচ্ছা। আর আমার ডিপার্টমেন্টের লোকেরাই ঠিকঠাক করেছিলেন আর কি, তারাই আরে সব। বাহ! মানে ডিপার্টমেন্টারি ঘটকের কাজ করেছিলেন। ডিপার্টমেন্টের লোকেরাই ঘটকের কাজ করেছে। বাহ! খুব ভালো। আম এই যে ধরুন মেয়েরা তো একটু সফট হার্টেড হয়। যখন আপনি ১ম বার কোনো খুন দেখলেন চোখের সামনে বা কোনো অ্যাক্সিডেন্ট দেখলেন, সেই সময় নিজেকে কি অনুভব হয়েছিল বা নিজেকে ওই মোমেন্টে আপনি হ্যান্ডেল কিভাবে করেছিলেন? প্রচণ্ডভাবে প্রথম দিকে প্রচণ্ড কষ্ট হতো, যে এমন সময় গেছে এক এক দিন যে কোনো কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে সেগুলো যখন দেখে এসেছি লাশগুলো, তখন হয়তো সারা সারা রাত, দুটো তিনটে রাত ঘুমোতে পারিনি, আর এরকম কষ্ট হয়েছে। প্রথম দিকে খুব কষ্ট হয়েছে, এবং পরের দিকে, প্রথম দিকে কষ্ট হয়েছে, পরের দিকে হয়তো অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, কিন্তু একটু রেখাপাত করতো মনের মধ্যে খুব, এর ওইটা। এর জন্য কি আপনারা কোনো স্পেশাল ট্রেনিং নেন যাতে মেন্টালি আমরা আরেকটু স্ট্রং হই এগুলো দেখলে যাতে আমাদের ওপর বেশি মানে রেখাপাত না না না, করে? সেরকম, সেটা ওইটা ওই মেন্টালি নিজেকে নিজেই স্ট্রং হতে হবে, ওরমভাবে আলাদা কোনো ট্রেনিং দেওয়া হয় না, ওটা নিজেকেই ঠিক করে নিতে হয়। এবার আমরা একটু অন্যরকম দিক নিয়ে কথা বলি। মানে স্পেশালি পুলিশ বললেই আমাদের মনের মধ্যে একটা জিনিস ভাসে যে ঘুষখোর পুলিশ। মানে সত্যিই পুলিশ ঘুষ নেয়? এবং যদি নেয় কেন নেয়? এই ব্যাপারে আমি কোনো আলোকপাত করতে পারবো না, কারণ এই এই ঘটনাটা সম্পর্কে আমি একদম সম্পূর্ণ অনভিজ্ঞ, কাজে এই ব্যাপারে আমি কোনো আলোকপাত করতে পারবো না। হুম। অনেক সময় মুভিতে দেখানো হয় যে পুলিশদেরকে কোথাও বেশি রুল করে রুলিং পলিটিশিয়ানরা। এটা কি সত্যি বাস্তবে? কিছু কিছু ব্যাপার আছে, দেখুন সেগুলো তো আমাদেরকে সরকার তৈরি করা হয়েছিল, কেন পুলিশটা তো তৈরি করা হয়েছিল ইংরেজরা নিজেদের স্বার্থে কাজে লাগানোর জন্যই।
কাজেই ওই যে সরকার থাকে মানে তার ইয়েতে কাজ করার, মানে এইটা নয় যে সে রুল করছে বলে আমি কাজটা করছি, এরকম নয়। কিন্তু নিজেদের মতো করে কাজ করা যায়, কোনো অসুবিধা নেই। যদি আমি মনে করি আমার মতন করে আমি কাজ করব, তাহলে সেক্ষেত্রে কোনো প্রেশার থাকে না। ধরুন কাজ আপনি করতে দেয়া যায় যথেষ্ট, মানে যদি কেউ নিজে ইচ্ছা করে যে আমি হুম, আমার মতন করে স্বাধীনভাবে কাজ করব, তাহলে সে করতে পারে, কোনো অসুবিধা নেই কাজ করার ক্ষেত্রে। আমরা যে মুভিতে দেখি যে কেউ একটা নিজের মতন করে কাজ করছে, হ্যাঁ। সেখানে হয়তো কোনো পলিটিক্যাল লিডার যুক্ত আছে, হুম। সে তার ওপরের মহলকে কথা বলল যে ওকে তুমি আটকাও, কেস থেকে সরিয়ে দিল, সাসপেন্ড করে দিল, এরকম। এবার মুভি তো মুভির মতন না, ওটা তো মানুষকে আনন্দ দেওয়ার জন্য দেখা না হয়, কাজেই সব ক্ষেত্রে এরকম হয় না। মুভির সঙ্গে ইয়েটা সাধারণ ইয়ে ব্যাপারে বাস্তব আর মুভি দুটোতে পার্থক্য, অনেক পার্থক্য আছে, আপনার প্রায় এক নয়। আপনার মতে যে পুলিশদেরকে নিয়ে সাধারণ মানুষের কিছু মিথ আছে, আপনার মতে সেগুলো কি? কি মনে হয় যে সাধারণ মানুষ তো কিছু ভাবে পুলিশদেরকে নিয়ে, কিন্তু বাস্তবে সেটা নয়? আপনার কি সেরকম কোনো কিছু মতামত আছে? হ্যাঁ, ধরুন একটাই আমি বলি, সেটা হচ্ছে রাস্তায় অনেকে দেখে না, ওই যে একটা কথা বলে লোকে, রাস্তা দিয়ে যাচ্ছি আমি, এই রাস্তায় এই ধরলো, এইখানে ধরেছে, আমি কোনো দোষ করিনি, কী হয়েছে, আমি হেলমেট পরিনি, আমাকে ধরলো, দুটো গাল বন্ধ করে দিয়ে চলে গেল। না, এই আমাদের কাছ থেকে এত টাকা, এই দেখেছো, দেখে পুলিশ এত টাকা নিল, এই 500 টাকা ঘুষ নিয়ে নিল। ওইটা কিন্তু ঘুষ নয়, ওই টাকাটা কিন্তু একদম সরকারি ফান্ডে জমা পড়ে। আর এই যে লোকগুলো এই গালমন্দ করছে, তাদেরকে বাঁচানোর জন্যই পুলিশ ওটা করছে। কারণ হেলমেটটা না পরলে তুমি মরবে, পুলিশের কিছু হবে না। হুম। কিন্তু সেটা সম্পূর্ণ উল্টো ব্যাখ্যা হয়, কারণ কড়াকড়ি করতেই হয়। 3জন লোক চাপলে অ্যাক্সিডেন্ট হবে, যদি হেলমেট মাথাতে না থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু কথাটা কি হয়, পুলিশ রাস্তায় দাঁড়িয়ে টাকা নিচ্ছে, ওটা ঘুষ নেওয়া নয়, কিন্তু যে পয়সাটা নেয় সেই পয়সাটা সম্পূর্ণভাবে রসিদ কেটে ফান্ডে, সরকারি ফান্ডে জমা পড়ে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে যখন আপনি বললেন, আমি একটা ঘটনার কথা বলি। এটা আমার এক বন্ধুর সাথেই হয়েছে। তারা দুজন বাইকে দুজন চেপেছে, যাচ্ছে, দাঁড় করালো, সব কিছু চেক করলো, সব ঠিক আছে, এবং বলে যে ফাইন দাও 500 টাকা, এবং জিজ্ঞাসা করে, রিজন দেখায় যে তুমি সিগন্যাল ব্রেক করেছো। হুম। সে বলে যে ঠিক আছে, আপনি ক্যামেরাটা একটু চেক করুন, দেখুন যদি আমি দেখাই যে এখানে ব্রেক করেছি, তাহলে আমি এক্ষুনি আপনাকে ফাইন দেবো। তখন পুলিশটা বলে ঠিক আছে, চলে যাও। এক্ষেত্রে আপনি কি বলবেন তাহলে? এগুলো তো সব কিছুরই তো এক্সেপশন আছে। আমি অরিজিনাল ঘটনাটার কথা বললাম আর কি, যে ব্যাপারটা এরকম হয়েছে। এবার কাজ করতে গিয়ে যখন মানুষ, আপনি যদি কোনো কাজ না করেন আপনার কোনো ভুল হবে না। এবার যে মানুষ কাজ করবে তার হয়তো 100টা কাজ করলে একটা ভুল হতে পারে। হুম। কিন্তু এর মধ্যে আমি তর্কে যাচ্ছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রকম আর কি, যে কাজটা যেটা করা হয় বা রাস্তায় দাঁড়িয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ যেটা করে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে মানুষকে বাঁচানোর জন্যে। যে কাজগুলো করা হয় সেইগুলো থাকলে পরে, মাথায় হেলমেট থাকলে অ্যাক্সিডেন্ট হলে মানুষটা মারবে না। ওই যে ড্রাইভার বলা হয় না যে তোমার ইয়ে কোথায়, লাইসেন্স কোথায়, লাইসেন্সটা বাড়িতে রেখে চলে এলেন, কী হয়েছে, ভুলে গেছি তো, আমার ঘরে রাখা আছে। ব্যাপারটা কিছু নয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে এমন গাড়িতে আছে, গাড়ি পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখা গেল যে ফ্যামিলি যারা ছিল প্রত্যেকে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে, একটা বাচ্চা কাঁদছে হয়তো, তার কিন্তু কিছু হয়নি ঈশ্বরের কৃপায়। এবার তাকে খুঁজে পাওয়া যাবে কোথায়, সে কোথাকার, কোথায় তাকে দেবে, কোথায় তাকে নিয়ে যাবে? ওই ড্রাইভিং লাইসেন্স, ওই কাগজ থাকলে জানা যাবে লোকটা কি, সঙ্গে সঙ্গে তার বাড়িতে খবর দেওয়া দেবে, বাচ্চাকে পৌঁছানো যাবে, ছেলে চিকিৎসা করানো যাবে। প্রত্যেকটার পেছনে কিন্তু কারণ আছে। কিন্তু আমরা সামনে থেকে দেখি, দেখে আর এদের কাজ নেই, খালি রাস্তায় দাঁড়িয়ে পয়সা নিচ্ছে। আর পয়সাটা তো বললাম ওটা সরকারি ফান্ডে জমা পড়ে। হুম। আমি একবার কলেজ থেকে বাড়ি আসছিলাম টোটোয় করে। তো মেবি ওই রোডটা ক্লিয়ার করা হচ্ছিল কোনো রাজনৈতিক নেতা আসবে বলে। তো আমি আছি, আমার আগে আরেকটা টোটো আছে। সেই টোটোর লোকটা ভুল করেই রাস্তার মধ্যে ঢুকে গেছে। পুলিশটা এলো, কিছু বলল না, প্রথমে ওকে বের করে আনলো, মারতে শুরু করলো। আর যারা যাত্রী ছিল তারা সাইড কেটে চলে গেল। আমরাও নেমে পড়লাম। তো ওই যে পুলিশ দুমদাম মানুষের গায়ে হাত তুলে দেয়, এটা কি আদৌ রাইট আছে? না, 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 এরকম এরকম কোনো রাইট নেই। বললাম তো, ম্যান টু ম্যান ভ্যারি করে। পুলিশ তো মানুষের বাইরে নয়। মানুষ, ধরুন আমাদের সমাজ ব্যবস্থায় ভালো মন্দ যেমন আছে, সমাজে তো আছে, আমরা খারাপ লোকও আছে, ভালো লোকও আছে। এবং পুলিশ তো অন্য জগৎ থেকে এসছে তা নয়, এই এই সমাজ থেকেই গেছে, ভালো মন্দ থাকবেই। কোথাও কি কাজের ফ্রাস্ট্রেশনটা বের করে এদের মাধ্যমে? না, না, সেরকম কিছু নয়। এসবের দরকার হয় না। আমার কোনো ফ্রাস্ট্রেশন আছে তার জন্য আমি কাউকে মারলাম, কি তার জন্য আমি কাউকে গালমন্দ করলাম? অনেকে বলে না, দেখবে যে সাধারণ মানুষের, পুলিশের কথা বলছি না আমি, পাবলিকের,
মদ খাচ্ছে, ওর ভীষণ কষ্ট, খুব ওর শোক, এগুলোর কোনো ব্যাখ্যা হয় না, লাগে না এগুলো। এই যে এতক্ষণ যে দুটো ঘটনার কথা বললাম, এখানে ওই ছেলেটা ক্যামেরাটা চেক করতে বলেছিল বলে তাকে ছেড়ে দিল, বা এখানে ধরুন পুলিশটা যে ওর গায়ে হাত দিল, সে চাইলে কেস করতে পারতো কি পুলিশটার? হ্যাঁ, তো যদি আমার গায়ে কেউ হাত দেয় তো আমি তো ইচ্ছা করলেই করতে পারবো, অসুবিধা আচ্ছা, কিছু নেই। মানুষ মানে এই যে ধরুন কেউ ভুলভাল ব্যবহার করছে, আইনেরই কেউ, তো সাধারণ মানুষের কি কি জানা দরকার যে নিজেকে প্রোটেক্ট করার জন্য? এই যে আমাকে ভুলভাবে গাইড করছে মানুষটা, কিভাবে নিজে স্ট্যান্ড নিলে সে ওই... এখন এখন তো ধরুন যে কোনো জায়গাতেই আপনি যে কোনো লোকের এগেনস্টে কমপ্লেন করতে পারেন। প্রত্যেকটা সুপিরিয়ারের আমাদের যেমন দেখা আছে, প্রতিটা সুপিরিয়ারের ফোন নাম্বার সমস্ত অফিসে দেওয়া আছে, আপনি আপনার কমপ্লেন জানাতে পারেন। আর এই সমস্ত ক্ষেত্রে পানিশমেন্ট নেওয়া হয়। অনেকে হয়তো বুঝতে পারে না যে কেউ হয়তো কারোর সাথে খারাপ ব্যবহার করেছে, ডিপার্টমেন্টালি কিন্তু অ্যাকশন নেওয়া হয় তার এগেনস্টে যদি কেউ কমপ্লেন করে। এরকম নয় কিছু জেনে আসে যে যা খুশি করছে, যা খুশি করার অধিকার কারণেই। সব জায়গাতেই পানিশমেন্টের ব্যবস্থা আছে, আর প্রত্যেকটা সুপিরিয়ার সেটা যথেষ্ট ভালো করে দেখে। যে মেন কাজ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, এটা সবার চেষ্টা করা আর কি করে। হুম। আচ্ছা, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক যাতে আর একটু ভালো হয়, তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? তার জন্য এখন যেগুলো করা হচ্ছে, খুব ভালো ভালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখবেন যে অনুষ্ঠান একটা নতুন করা হয়েছে, সেটা হচ্ছে বয়স্কদের জন্য একটা করা হয়েছে, যে বয়স্ক লোক যাদের এখন ফ্যামিলি সব বাইরে থাকছে, ছেলে মেয়ে কেউ নেই, সেখানে কিন্তু সব পুলিশ গিয়ে তাদেরকে তার সব নাম টাম লিস্ট করা আছে, প্রত্যেকটা জেলায় জেলায় তাদের বাড়িতে গিয়ে গিয়ে খবর দেয়, মানে খোঁজ নেওয়া হয়। চিকিৎসার দরকার হলে পরে আমি তো বর্ধমান মহিলা থানাতে থাকতে অনেক মহিলাকে নিয়ে গিয়ে চোখে চোখ দেখানো, তারা অপারেশন করানো, সমস্তগুলো তো আমরা সঙ্গে থেকে করিয়েছি। যে কোনো অনুষ্ঠান ধরুন এই বড়দিন হলো বা পুজোর সময় হলো, তাদেরকে গিয়ে একটু মিষ্টি বা একটু কেক এরকম দিয়ে আসা, এটা একটা হয়। আর একটা দেখবেন রক্তদান শিবির। এখন রক্তটা তো মানুষের জীবনে ভীষণ প্রয়োজনীয়। কারুর যখন বিপদ হয় সে তখন বুঝতে পারে যে রক্তের কী প্রয়োজন। রক্তদান শিবির হয় প্রচুর এখন, অনেক রক্তদান শিবির হয়। দেখবেন খেলাধুলোর ব্যবস্থা করছে নানাভাবে, কিন্তু এই কমিউনিটি পুলিশিং নানাভাবে পুলিশের থেকে করা হচ্ছে। যে যে সাহেবরা যেমন ভালোবাসেন, কোচিং সেন্টার করছে, সেখানে পড়ানোর ব্যবস্থা করা হচ্ছে যাতে ছেলেরা ভালো করে লেখাপড়া শিখতে পারে। তারপরে খেলার ট্রেনিং দেওয়া হচ্ছে, নানাভাবে চেষ্টা করা হচ্ছে যাতে পুলিশের সঙ্গে সম্পর্ক ভালো হয়। এবার একটু অপরাধীদের নিয়ে কথা বলা যাক। অপরাধীদের মাইন্ডসেটটা কীরকম হয় যখন আপনাদের ট্রেনিং দেওয়া হয়? নিশ্চয়ই ক্রিমিনোলজি পড়ানো হয়, সেখানে কি বলে মানে একটা মানুষ, আমার মনে হয় যে অপরাধ তখনই করে যখন সে চারদিক থেকে ন্যায় পাচ্ছে না, তখন সে নিজেই পদক্ষেপটা নিয়ে নেয়। তো সেক্ষেত্রে একজন ক্রিমিনাল, তার মাইন্ডসেট কি কেমন হয় যখন সে একটা ক্রাইম করে? এটা মন, তো মনের ওপরে কিন্তু তবে মানুষের কোনো থাকে না, মানে কোনো কন্ট্রোল থাকে না। মন এমন একটা জিনিস যার উপরে মানুষের কোনো কন্ট্রোল থাকে না। আর আমরা আর একটা ব্যাপার হচ্ছে যে কন্ট্রোলটা কারা নিতে পারে, যারা এই সমস্ত ব্যাপার নিয়ে গবেষণা করে। যেমন শরীর নিয়ে গবেষণা করছে ডাক্তাররা, চিকিৎসা করায় আমরা। কিন্তু আমাদের মনের মধ্যে এই যে মন নিয়ে একটা চিকিৎসা করানো দরকার। কোনো কাউকে যদি বলেন যে তুমি যাও গিয়ে একটু এই মানুষের ডাক্তার দেখিয়ে নিয়ে দাও, যাকে বলবেন সেই বলবে আমি কি পাগল ডাক্তার দেখাতে যাব? এইটা পাগলের ব্যাপার নয়, কিন্তু ওই যে ক্রাইম, ওই যে মানসিকতাটা যাদের মধ্যে তৈরি হয়, তারা যদি একটা চিকিৎসার বা একটা কোনো কিছুর মধ্যে থাকে, তাহলে কিন্তু তারা এগুলো আর করবে না। কিন্তু সেইটা হয় না, সঠিক রাস্তা দেখানোর জায়গা নেই আমাদের, এইটা হচ্ছে ব্যাপার। আমি কাউকে বলতে পারছি না, আমার যে দুঃখটা সেটা আমি নিজেকে ওভারকাম করতে পারছি না। এই দুটো জায়গা থেকে মানুষ তখন ক্রিমিনাল তৈরি হয়ে যায়। এর দরকার হচ্ছে একটা, সবথেকে বড় দরকার হচ্ছে তাকে সিম্প্যাথিটা তার দরকার, যে যে জায়গাটা থেকে তাকে সরে আসতে হবে। এটা এটা বলার দরকার, তাকে বোঝানোর দরকার যে কাজটা সে করছে সেটা ঠিক কাজ নয়। কখনো কোনো সাইকো কিলারের সাথে ফেস টু ফেস দেখা হয়েছে আপনার? সাইকো কিলার না, সাইকো কিলার সেরকম কিছু দেখা হয় না। কখনো কোনো বাচ্চা যে অপরাধ করেছে তার সাথে কমিউনিকেশন করেছেন? মানে সে হয়তো 18-এর নিচে। 18-এর নিচে বাচ্চা, হ্যাঁ হ্যাঁ মানে সে যখন কমিউনিকেশন করছিলেন, হ্যাঁ। তার হাবভাব বা তার কথা বলার মধ্য দিয়ে আপনি কি অনুভব করছিলেন? মানে সে কেন ক্রাইমটা করেছে, কি ভেবে? অনেক ক্ষেত্রে দেখা যায় আর কি, যে ওইটা যে ক্রাইম সেটাই সে জানে না। প্রথম যাকে বলা হচ্ছে তুমি যে এটা করেছো, এটা করেছো কেন,
কি করেছো, অনেকক্ষণ পরে দেখার পরে সে যখন বলছে কথাটা, ওর ওই বোধটাই নেই যে ওটা ক্রাইম, আমি যেটা করেছি। এরকম কোনো ঘটনা আমরা শুনতে পারি? হ্যাঁ, এরকম হয়েছে, আমার আমার কেস একটা হয়েছে এরকম, একটা খুব খারাপ কেসই হয়েছিল। হুম। কিন্তু ওই ওই সে ওরকমভাবে বললো যে এটা অন্যায়ও জানে না। মানে পুরো ঘটনাটা আমাদেরকে বলুন যে কি হয়েছিল ব্যাপারটা, নাম উজ্জ্ব থাকুক, আপনি শুধু ঘটনাটা বলুন। ঘটনাটা কেসের মধ্যে চলে যাবে, তো ওগুলো অন ক্যামেরা বলা যাবে না। আচ্ছা, আপনি যখন ওর সাথে কথা বললেন যে ও বোঝেইনি এটা অপরাধ, তারপর তার সাথে কি করা হলো? তারপর তাদেরকে যেটা দেয়া হয় প্রথমে, ওই ইয়ে করা হয়, ওদেরকে একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়। হুম। তারপর কাউন্সিলিংয়ের ব্যবস্থা করার পরে ওদের হোমে, এখন তো সব হোমের ব্যবস্থা হয়েছে, এবং সেই হোমে হোমে তাদেরকে, ওদের তো কোনো জেলখানা রাখা যায় না, ওদেরকে হোমের ব্যবস্থা করতে হয়। হুম। ওদেরকে হোমে রাখা হয়, এবং ওই হোমে ওদের মেন কাজটাই হচ্ছে ওদের খাওয়া দাওয়া থাকার সঙ্গে সঙ্গে রীতিমতো কাউন্সিলিং করাতে হয়। ওই কাউন্সিলিং করে করে তারপর তার মধ্যে থেকে ঠিক ভাবটা আসে। ধরুন তার যখন ছুটি হয়ে গেল, জেল থেকে সে মানে হোম থেকে সে বাড়ি ফিরে এলো, তাকে তো দেখে আর 5টা লোক ভয় পাবে। মানে সে অন্যায় করে ভেতরে গেল, মানে জেলের ভেতরে গেল, সেখান থেকে হয়তো ঠিকঠাক হয়ে ফিরে এলো, কিন্তু সে যে ক্রাইমটা করেছিল সেটা তো তার আর আশেপাশের লোকজন মনে রাখবে, তখন তো তাকে হয়তো ভয় পাবে যে এ হয়তো আবার কিছু করতে পারে, এর থেকে দূরে থাকি। ওইগুলোর জন্য পরে এখন অনেক এনজিও এই সমস্ত কাজগুলো করছে। অনেক অনেক এনজিও আছে হুম। যারা ওইভাবে, যারা রীতিমতো এই যে বাচ্চাদের সঙ্গে যে ক্রাইমগুলো হচ্ছে, বা বাচ্চারা যে ক্রাইমগুলো করছে, দুরকমই তো হতে পারে, হুম। বাচ্চারাও ক্রাইম করছে, আবার যে বাচ্চাদের সঙ্গে ক্রাইম হচ্ছে, হুম। দুটোর ক্ষেত্রেই কিন্তু ইফেক্টটা তার বাড়ির উপরে পড়ে। এখন বহুভাবে কাজ করছে, এরকম এনজিওরা করছে, তারপরে পুলিশের থেকেও অনেক কাজ করা হচ্ছে, যাতে ওই সমাজে মানে সে ঠিকঠাক থাকে, তাতে যাতে অসুবিধা তার না হয়, আর অনেকটাই তাকে সুস্থ করে দেওয়া যায় আর মানে চিকিৎসার মাধ্যমে। আমি মানে তার ব্যাপারটা বলছি না। বাইরের লোকেদেরকে হ্যাঁ। বোঝানো ছাড়া তো আর কিছু করার থাকে না, কোনো আইন তো সেরকম নেই যে তাদেরকে জোর করা যাবে। বাইরের লোককে বোঝানো, আজকে তার ছেলে করেছে, কালকে যদি তোমার বাড়ির ছেলে হয় তাহলে কী হবে, তুমি কি বাড়ি থেকে তাকে বার করে দেবে? হুম। এইগুলো করা হয়, এগুলো এনজিওদের দিয়ে অনেক কাজ হয়। পুলিশেরও যারা যখনই আমাদের ওই কেস টেসগুলো হয় তখন, বা যা আমাদেরকে তো নজর রাখতে হয়, যেহেতু ওদেরকে তো আমরা কখনো, ওরা ক্রিমিনাল নয়, ওরা হচ্ছে, ওরা তো ইয়ের মানে অন্য একটা ইয়েতে ওদেরকে ভূষিত করা হয় আর কি, এবং ওরা সেইভাবেই হোমে থাকে, ওদেরকে জেলখানাতেও রাখতে হয় না, হোমে যথেষ্ট মানে ট্রিটমেন্টের মধ্যে দিয়ে তারা থাকে। সেই রকমই এলাকার লোকজনকে এসে, আর মানুষের কি তো কাজ করতে গিয়ে দেখেছি যেটা, সেটা হচ্ছে যে অনেক বড় পৃথিবী, আমরা খুব কম সময় কিছু মনে রাখি, ওই 2-4 দিন মনে রাখি, তারপরে আর আর সেইটা নিয়ে বেশি ঘাটাঘাটি কেউ করে না, ভুলে যায় সবাই। সেটাই। আচ্ছা, জেলখানা কেমন হয়? মানে জেলখানায় সংশোধনাগার যে বলা হয়, একটা অপরাধী গিয়ে কতটা সংশোধন হয়, এবং তাকে সংশোধন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়? এখন কিন্তু সংশোধনাগারে খুব মানে খুব ভালো, যথেষ্ট মানে ভালো ব্যবস্থা, খাওয়া দাওয়া, তার থাকা, তারপরে তার মানুষ চিকিৎসা, তারপরে এখন হয়েছে যেটা, সেটা হচ্ছে যে ওই নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, তাতে কিন্তু তাদেরকে ওইখানে ট্রেনিং দিয়ে বাইরে তাদেরকে নিয়ে গিয়ে সেই সমস্ত অনুষ্ঠানগুলো করানো হচ্ছে, এটা হয়। এমন আছে যে যারা পানিশমেন্ট পেয়েছে, হয়তো পানিশমেন্ট হয়ে গেছে তাদেরকেও তো জেলখানাতে থাকতে হয়, তারা কিন্তু খুব ভালো ভালো কাজ ওখানে করে, যে সমস্ত কাজগুলো হয় তাদের সঙ্গে হেল্প করে। এখন পরিস্থিতি কিন্তু সংশোধনাগারে অনেক অনেক ভালো। তো যদি আমি জানতে চাই যে একটা অপরাধী তার সকাল থেকে রাত পর্যন্ত সংশোধনাগারে কি কি হয় তার সাথে, তাহলে আপনি আমাকে যদি একটা টাইমলি বলেন যে সকালে উঠে এটা করতে হয়, এটা করতে হয়। ওই ডিটেলসটা ওই সংশোধনাগার ছাড়া কেউ বলতে পারবে না। আমাদের যেটা হয়, একটা টাইম করে আমাদেরকে ওদের সঙ্গে কথা বলতে যাওয়া, বা আমাদেরকে জেল ভিজিট বলে পুলিশের একটা থাকে, হুম। জেলখানা ভিজিট, ওই সুপিরিয়ার অফিসাররা যারা থাকে তাদের ডেট ঠিক করে দেয়, অমুক দিন যাবে, গিয়ে তাদের সঙ্গে কথা বলবে, দেখবে, এই রকম আর কি। আর আমি যেহেতু ওই সহযোদ্ধা, বা ওই আমাদের ওখানে একজন আছেন, উনি ওই জেলখানায় গিয়ে সব নাচ টাচ শেখান, তাদেরকে নিয়ে গিয়ে বাইরে অনুষ্ঠান করান, পরিচিতি আছে, মেহবুব সেই জন্য স্যার। ব্যাপারটা মেহবুব, হ্যাঁ মেহবুব, সেই জন্যে আমার এই ব্যাপারটা সম্পর্কে একটুখানি নলেজ আছে আর কি। হুম। আর ওদের জেলখানার ওদের ব্যাপারে জানতে গেলে পরে ওটা ভীষণ কড়াকড়ির মধ্যে ভেতরে, ওটা ওদের থেকে জানতে হবে ওরা কী করায়। কিন্তু যেহেতু কাজ আমি ধরুন ইয়ে করতে গিয়ে হয়তো ওখান থেকে নিয়ে গিয়ে আমাদেরকে মেডিকেল করাতে হয়েছে, তারপর ওই যে জেল ভিজিটে গেছি, ওখানে দেখেছি যে ইয়ে হয় অনেকে, ওরা ভালো কাজ করছে,
যাতে ভালো থাকতে পারে। আচ্ছা, ওরা যখন জেলে থাকে আমি শুনেছি যে ওরা কিছু কাজও করে এবং তাদের টাকাটা জমা হয়, যখন ছুটি পায় টাকাটা তার ওইগুলো জমা আমরা ওই ওদের কাছ থেকে শোনা, ওটা তো আমাদের নিজেদের আমরা কিছু বলতে পারবো না। ওটা আচ্ছা। জেলখানার যে ব্যাপারটা, সেটা পুরো জেল পুলিশ বলে আলাদা একটা সেট আপ। হুম। ওটা আমাদের কাজ হচ্ছে পুলিশের তদদূর পর্যন্ত, সেটা হচ্ছে ওদের গেটের বাইরে পর্যন্ত, ভেতরে ঢোকার পর্যন্ত আমাদের আর পারমিশন নেই। আমরা নিয়ে গিয়ে বাইরে গিয়ে বলে দেবো, তখন ভেতর থেকে ওদের লোক এসে নিয়ে চলে যাবে। এই পুলিশের জগতে একটা নাম খুব শুনতে পাই, খোঁচর। এরা কতটা গুরুত্ব রাখে একটা কেস সলভ করার জন্য? এটা তখন প্রথম দিকে যখন হতো, তখন তো এত এই যে ফোন, এত এই যে নতুন নতুন যে সমস্ত তথ্যগুলো মানে যেগুলো বেরিয়েছে, যেটা থেকে আমরা এখন অনেক সহজেই অনেক সমস্যার সমাধান করতে পারি, প্রথম দিকে তো তখন ছিল না। হুম। তখন ওরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল খবরাখবর দেওয়ার ব্যাপারে, এর ব্যাপারে। কিন্তু সেই পুরোনো দিনে যে যে এরকমভাবে কোনো রকম হয়তো জীবন ঝুঁকি নিয়ে বা অনেক কিছু কষ্ট করে তাদেরকে যেগুলো করতে হতো, এখন সেই কনসেপ্টটা অনেকটা বদলে গেছে। খবরাখবর দিতে হয় ঠিক আছে, কিন্তু এখন ইয়েতে মানে বিজ্ঞান অনেকটা হেল্প করছে ইনভেস্টিগেশনের ব্যাপারে। আচ্ছা, যদি এটা হয়তো এখন আর নেই সেরকম, কিন্তু আগের কথা হিসেবেই বলছি, যদি কোনো খোঁচর মানে ইনভেস্টিগেট করতে গিয়ে তার প্রাণহানি হয়, তখন তার ফ্যামিলির দায়িত্ব কি প্রশাসন নেয়? এইরকম ব্যাপারে মানে এই ব্যাপারে আমার সেরকম সঠিক কোনো জ্ঞান নেই। আচ্ছা। আমি আপনার ব্যাপারে আরো একটা জিনিস শুনেছি, যে অপরাধ জগতের বাইরে বেরিয়ে এবার আপনি কবিতার জগতে ঢুকেছেন। মানে সাহিত্যের প্রতি প্রেম কিভাবে জাগলো? এটা একদম প্রথম থেকে দেখুন, মানে একদম সে গ্রামে স্কুলে পড়েছি বললাম আমাকে, তখন আমাদের ওখানে ওই গ্রামে তখন রবীন্দ্র জয়ন্তী পালন, এগুলো একটা খুব বড় ছিল, এটা খুব নেশার মতো ছিল আমার কি কবিতা করার। সেই ছোটো থেকেই তখন করতাম, সমস্ত অনুষ্ঠানের মধ্যে ছিলাম। পরবর্তীকালে যখন শান্তিনিকেতনে পড়াশোনা করেছি, তখন একটুখানি আরও বেশি ইয়ে করতে পেরেছি। এবং তারপরে হয়েছে কাজের ক্ষেত্রে এসে হয়তো অনেকটা মানে সেই দিকটাতে সময় অতটা দিতে পারিনি, কিন্তু ওই ভালোবাসা থেকে গেছে, তো আমার খুব আনন্দ হয়, আমি তখনও কবিতা পড়ি। আবার যখন খুব দুঃখ হয় আমি তখনও কবিতা পড়ি। তো এই কবিতাটা আমার একটা ভালোবাসার জায়গা আর কি, তো ওই জন্য ঠিক জায়গা করে নিয়েছে সে তার মতন করে। কথা বলতে বলতে আমি জেনেছি আপনি এখানে আসার জন্য একটা স্পেশাল কবিতা লিখেছেন, সেটা আবার শুনবো। আচ্ছা, তাহলে আমার কবিতাই শোনাই। একদম। আমরা দেখবে যে মেয়েদের ক্ষেত্রে এখনও বলি তো আমরা ছেলে মেয়ে পার্থক্য করি না, হুম। কিন্তু তাও দেখবে যে আমাদের কথা বলতে বলতে একটুখানি সেই ছোটো করা মেয়েদেরকে, এই মেয়েদের মতো কাঁদছিস কেন, বলে না, আমরা কথা আছে না, মানে কাঁদা যেন শুধু মেয়েরাই কাঁদে আর কি, আর কেউ কাঁদতে পারে না, এরকম আর কি কথা। এই ঝগড়া করছিস, এই মেয়েদের মতো ঝগড়া করছিস কেন, এই যে তাদের ছোট করা, এই একটা ইয়ে নিয়ে আমি ছোট্ট একটা কবিতা তোমাকে শোনাচ্ছি। কবিতার নাম মায়ের কথা, আমার নিজের লেখা কবিতা, এটা আমি তোমাদেরকে শোনাচ্ছি। দুই ভাই ঝগড়া করে টিফিন খাওয়া নিয়ে, চিৎকারেতে বাড়ির হাওয়া যায় যে বিষিয়ে। বাবা এসে শান্ত করে, মেরে রুলের গুঁতো, বলে কেন ঝগড়া করিস মেয়েদের মতো। মায়ের কাছে প্রশ্ন করে দুই ভাই মিলে, ঝগড়া কিমা শুধুমাত্র মেয়েরাই করে? তবে কেন দেশে দেশে এত যুদ্ধ হয়, কেন এত মানুষ মরে, কেন রক্তক্ষয়? মা হেসে কন, এসব হলো পুরনো দিনের কথা, মেয়েদেরকে ছোট করার আজও প্রবণতা। তোরা যখন বড় হবি লেখাপড়া শিখে, বুঝবি তখন সবাই মানুষ, এ কথা নয় মিছে। ছেলে মেয়ের বিভেদ করা মোটেই উচিত নয়, বড় হওয়ার সুযোগ পেলেই সবাই বড় হয়। বাহ, দারুণ, অসাধারণ। কখন এই লেখাগুলোকে নিয়ে একটা বইয়ের মতন করে পাবলিশ করার ইচ্ছে নেই? নিজের মনের খুশি তো লিখিত, হয়তো পরে কি হবে যদি ইচ্ছা হয় তাহলে তখন দেখবো, এরকম আর কি। অপূর্ব, খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এখানে আসার জন্য স্পেশালি যে কবিতাটা লিখেছেন এটা ভেবে আমার নিজের খুব ব্লেস ফিল হচ্ছে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আমিও অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে, যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, অনেক কথা যেটা হয়তো এতদিন ধরে চাকরি করেছি বলতে পারিনি, সেই কথাগুলো শেয়ার করতে পারলাম, খুব ভালো লাগলো। যদি এর থেকে আরও কোনো উপকারে লাগে তাহলে আমি আরও বেশি আমার ভালো লাগবে। এরকম কোনো কাজের সঙ্গে, এত ভালো কাজের সঙ্গে তুমি যুক্ত আছো, এরকম কোনো কাজের সঙ্গে যদি মনে করো আমাকে দরকার হয়, যখন ডাকবে আমি তোমার সঙ্গে আছি। একদম একদম, থ্যাংক ইউ। তাহলে
আজকে আমাদের এপিসোডটা এখানেই শেষ করা যাক। আর আপনারাও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ভারতে কীভাবে বাঁচতে হয়, কিছু কীভাবে মানুষজন বাঁচে সেই সম্পর্কে একটা ধারণা গড়ে তোলার। আর আপনাদের সঙ্গ দেওয়াটা খুব দরকার। নমস্কার।